তার আগের হাজবেন্ড এত ভালো ছিল, সে ওদিক থেকে 2বার তারা ডিভোর্স না দিয়ে আসলেও কিন্তু পারতো, সে দুটো সংসার করতে পারতো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন, ওই রিফাতের আগেও কিন্তু তার 2টা হাজবেন্ড ছিল, এগুলো সম্পূর্ণ সে আমার কাছে লুকাইছে, সম্পূর্ণ লুকাইছে। পরবর্তী যখন তারা আমি জিজ্ঞেস করছি কই থেকে পাইছেন, এই বলছে। পরবর্তী তাদের সাথে আমার কথা হয়েছে, সে ওদিক থেকে মোটামুটি ভালো টাকা দুজনের কাছে মিলে 70-80 লাখ টাকা বিভিন্ন স্বর্ণ নিয়ে তাদের সাথে একটা বিশাল প্রতারণা সে করছে। এখন সে রিফাতকে পরবর্তীতে বিয়ে করছে, রিফাতকে সে 2বার ডিভোর্স করছে, আমার সাথে সে প্রতারণা করছে। আমাকেও সে 13 তারিখে সে ডিভোর্স করছে, সে কোর্টে ছিল, কোর্টে যে সে ডিভোর্স করছে। তাদের ফ্যামিলিতে তাদের নিজস্ব উকিল আছে, নিজস্ব পরামর্শদাতা আছে, তাদের নিজস্ব পুলিশ আছে। কারণ আমি চিন্তা করি পাত্তা দিয়েছি আরো পায়ে বসবে, কারণ সে তো 4-5টা ছেলের কাছ থেকে আগে এগুলো পার পায়ে আসছে। সে যদি এখন আমার কাছ থেকে ওগুলো পার পায়, সে আরো 10টা ছেলের সাথে এগুলো করবে, তার রূপ যৌবন দেখায় সেগুলো করবে, তাদেরকে ব্ল্যাকমেল করবে, তাদেরকে ব্ল্যাকমেল করবে, ভবিষ্যতে আরো 10, 15, 20, 50টা ছেলে জীবন নষ্ট করবে। আজকে যে আপনাদের কাছে আমাদের এখন ছোট করে ফেলাইছে, আপনাদের কাছে কিন্তু সে আমারে ভিলেন প্রমাণিত করে ফেলাইছে। আমার চেহারাটা সবাই একটু দেখেন, এই যে আমার চেহারাটা কোথা থেকে কাটছে আপনাদের দেখায়। আমার মাথায় কিন্তু চুল নাই, আমার এতটুকু লজ্জিত হয়ে আজকে মানুষের সামনে আসতে হয়েছে। আমার মাথায় কিন্তু চুল নাই, আমার এই পাশে যখন চুল কাটা হয়েছে, আমার এই পাশে যখন কাটছে, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দাগটা, হ্যাঁ এখানে দাগটা, এই দাগটা যখন কাটা হয়েছে এতটুকু হচ্ছে, আপনারা ছবিতে দেখছেন, এতটুকু যখন চুলটা ফেলে দিছে ডক্টর সার্জারি করার সময়, তখন আমার ডক্টররা বলছিল যে আপনার চুল থাকবে না। পরে আমি বাসায় আসার পরে যখন দেখলাম যে আমার চুল অনবরত পড়তেছে, আমার এত বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে চুল পড়তেছে, তখন হচ্ছে আমি আমার পুরো চুল কেটে ফেলছি। আমি আমার 2 বাচ্চার মা হয়ে আমি কিন্তু আমার মাথায় চুল নাই, আমি ন্যাড়া হইতে হয়েছে 2 বাচ্চার মা হওয়ার পরে। আপনাদের কি মনে হয় যে সে যে কোনো কারণেই আমাকে মারছে, সেই কারণটা জাস্টিফাইড আমাকে মারার জন্য? কোনটা সত্য কোনটা মিথ্যা এখানে আপনারা তাদের রক্তমাখা ছবি দেখছেন। হ্যাঁ, সে তার সাথে যখন আমার হাতাহাতি হয়, সে পড়ে যাওয়ার একটা মেশে তার শরীরে নাকে লাগে, সে ওদিক থেকে ব্যথা পান। নাক তো এরকম সেন্সিটিভ জায়গা, নাকের মধ্যে লাগলে এমনি সবারই ব্লিডিং হয়। তো সে মেডিকেলে সুস্থ। আমি যদি তারা মেরে ফেলাইতে চাইতাম, তাকে ছেলে মানুষকে একটা মেয়েরে মারতে কি শনি মঙ্গলবার লাগে, মারতে পারে। আমি তারা মেরে ফেলাইনি, আমি তার আগের একটা পরক্রিয়ায় আসক্ত থাকা একটা ওয়াইফকে তার কয়েকবারই আমি তার হাতে নাতে ধরার পরেও যাতে আমি তার কিছু বলি নাই, এটার জন্য তো আপনার একটা থ্যাংক ইউ আমার দিলেন না। হ্যাঁ, আপনারা আমার থ্যাংক ইউ দেওয়ার কথা, তারা উইটুমে কেলে মারলেন না। উইটুমে তো তারা আপনারা কি করতেন? আপনারা যদি আপনাদের ওয়াইফকে বা আপনাদের বোনকে পরক্রিয়া ধরতেন বা আপনাদের ওয়াইফকে পরক্রিয়া ধরতেন, আপনার কি তার চুপ করে বসে থাকতেন? অবশ্যই কিন্তু রিয়েক্ট করতেন, অবশ্যই কিন্তু। হ্যাঁ, আমার তো মনে হয় এমন লোক এখানে আছে যারা এদের ওয়াইফ যদি এই ধরনের কোনো কাজ করতো, অন্য কোনো পুরুষের সাথে তারা হাতে নাতে ধরতো, আমার মনে মাইরিয়ে ফেলাইতেন, করতেন। তো নিজের কথা চিন্তা করবেন আগে নিজের কথা চিন্তা করেন। আপনি কি করতেন? তো শুধু আমার দিকে আঙ্গুল উঠাইছেন। তো আমি বিষয়টা আসলে আমার দিকে আঙ্গুল উঠালে আমার এগুলো কিছুই যায় আসে না। কেন যায় আসে না? কারণ আমি তো অপরাধ করিনি। আমার অপরাধ একটাই যে আমার ভালোবাসছিলাম, আমার অপরাধ একটাই আমি তার বিয়ে করছিলাম এবং তারে বিশ্বাস করছিলাম আমি। এবং সে নাকি আমার আমি প্র্যাকটিসিং, আমার নামাজ কালাম দেখা, আমার দিনদারি দেখে নাকি সে আমাকে বিয়ে করছে। আমি এত দিনদারও না, আমি তো প্র্যাকটিসিংও না, আমার মধ্যে ভুল ত্রুটি আছে। আমি মানুষ, আমার ভুল থাকতেই পারে, আমার হাজারো ভুল আছে, আমি নিজেও গুনাহগার। আপনারা যারা এখানে কমেন্টস লাইক করতেছেন, কমেন্টস লাইক দিতেছেন, আপনাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। আপনারা মানুষ, আপনাদের ভুল থাকতেই পারে। অনেক জায়গায় অনেক কিছুতে আপনারা ভুলের উঠতে না, আমিও ভুলের উঠতে না। একমাত্র ভুলের উঠতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ভুলের উঠতে। আমি একজন মানুষ হিসেবে ভুল থাকতে পারে। হ্যাঁ, আপনারা বলতে পারেন তারা গায়ে হাত তুলছেন কেন? হ্যাঁ, গায়ে হাত তোলা এটা ভুল, কিন্তু আমি 8-10 জন মানুষের মতো মানুষ হয়তো না, আমি আমার রাগ জেদ কন্ট্রোল করতে পারি নাই। আপনারা হয়তো পারতেন। আপনারা যদি দেখতেন যে আপনাদের ওয়াইফ আর একটা ছেলের সাথে শেয়ার হয়েছে বা তার সাথে তার পরক্রিয়া সম্পর্ক আছে, আপনারা হয়তো মেনে নিতেন। আমি মানতে পারি নাই, কারণ আমার মানতে না পারাটা যদি অপরাধ হয়, তাহলে আমি আপনাদের কাছে আমি বিচার দিয়ে রাখলাম। ঠিক আছে, আপনাদের যা কমেন্টস করার করেন, যা বিচার করার করেন, আমার কি, আমি মানুষ, আমি একদিন মরে যাবো, আপনারা একদিন মরে যাবেন। কিন্তু এটা মনে রাখবেন যে আল্লাহর কাছে কিন্তু আপনাদের জবাব দিতে হবে। এই ফ্যামিলির একটা প্রতারক ফ্যামিলি, তারা এই পর্যন্ত 5-6টা ছেলে জীবন নষ্ট করছে এবং এদের ব্যবসায়ী হইতেছে যে তারা মানুষ ছেলেদেরকে তাদের অর্থবিত্ত দেখে তাদেরকে বিয়ে করবে, তাদের অর্থ সম্পত্তি লুট করে খাবে, তারা পরবর্তী তারা ডিভোর্স দিয়ে দিবে। আপনারা সার্চ দেন, আপনারা তার পাসপোর্টে সার্চ দেন, তার প্রত্যেকটা হাজবেন্ড নামে তার একটা পাসপোর্ট আছে। আপনারা তার জান করে সার্চ দেন, তার সে কটা বিয়ে, তার কাবিন নামে দেখেন তার কটা বিয়ে আছে। আমি নিজে অন্ধবিশ্বাস করছি তারে, আমি প্রতারণা শিকার হয়েছি। আপনারা আমার হেল্প করা উচিত। আমি একবার মনে হয় আমার ওয়াইফে পিটান মারেন, সে ভালো আছে, ভালো থাক, আলহামদুলিল্লাহ। সে তো এগুলো করতেছে, তার আগে ওই ব্যাটার কাছে যাওয়ার লেগেই আমার কোনো প্রবলেম নেই, সে তার ওই ব্যাটার কাছে যাক। কিন্তু আমার একটি অনুরোধ যে আমার ওয়াইফ সে 13 তারিখ আমার ডিভোর্স করছে, খুব ভালো আলহামদুলিল্লাহ। এত বড় মানে সার্টিফিকেট আমার সে দিছে, ভালোবাসার প্রতিদান সে আমার দিছে, খুব ভালো আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাটা সসম্মানে আমি ফেরত চাই। এবং সে তো বারবার একটা কথা বলতেছে যে আমি তার হত্যা হুমকি দিয়ে হত্যা হুমকি দিয়ে কে হত্যা করে না। আমরা ডিজিটাল যুগের পোলা পাই, আমরা যদি হত্যা করতাম তাহলে সেই দিনই তারা করতে পারতাম। হত্যা কিন্তু করি না, হত্যার উদ্দেশ্যে যাইও নাই, হত্যা করিও নাই, হত্যা করার মামলা আমার নামে নাই। তো আমি তারে ভালোবাসছি, রাগের মাথায় যা করছি।
যতটুকু করছি এটাও আমার ভুল, এটা করা উচিত হয় নাই। যদি এটাও না করতাম তাহলে আজকে হয়তো আপনার এই কথাগুলো বলতে পারতেন না। কিন্তু আমি আমার জিদ রাগ ধরে রাখতে পারি নাই। আমি জানি না আপনারা কে আপনারা এই পরিস্থিতিতে আপনাদের জিদ রাগ ধরে রাখতে পারতেন, কে আমি জানি না। হয়তো একটা বেশি করতেন, নাহলে একটা কিছু কম হলেও করতেন। তো সে সরাসরি লিখছে এলেভেন প্রোগ্রামেশন বয়কট করুন, এলেভেন প্রোগ্রামেশনের মালিক এই করছে সেই করছে। আসলে মানুষের দিকে আঙুল উঠানোটা সহজ, কিন্তু সত্যটা কি এটা যাচাই করা কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার। যারা কথা বলবেন এই কমেন্টস গুলোর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আপনারা কমেন্টস করছিলেন। যদি কোনো অন্যায় ভাবে আমার একটা কথা লেখা থাকেন, আল্লাহর কাছে কিন্তু কেমন দিন জবাব দিতে হবে। এবং তার সাথে আমি যে অন্যায় করছি এটার জন্য ধরেন আমি মাফি চাইলাম, ক্ষমা চাইলাম, আল্লাহ মাফ করেন, সেও আমার ক্ষমা করুক। কিন্তু বিষয়টা কিন্তু সে যে আমার সাথে অন্যায় করছে সেটার জন্য, আমার একটা বাচ্চা যে আমি 9-10 মাস ধরে দেখতে পারি না সেটার জন্য, সেটার কি কোনো বিচার নাই? আপনার সন্তানকে যদি আপনার কাছ থেকে আলাদা রাখা হয়, আপনি তখন কি করবেন? আপনি তো আরো পশুর থেকে পশু হয়ে দেবেন, হায়না থেকে হায়না হয়ে দেবেন তখন। আমি তো মানুষের পরিচয় দিয়েছি, এখনো সে, আমি তারা কিছু বলি না, সে এখনো সে স্বাভাবিক আছে। আমি তো আরো পাগলামি করার কথা ছিল। আমার কত মানুষ শিখাই দিয়েছে তার বিরুদ্ধে মামলা করো, তার বিরুদ্ধে কোর্টে যাও। আমি তার বিরুদ্ধে মামলা করতে পারতাম, আমরা বলছি এটা বলেন, সেটা বলেন, ওইটা বলেন, সেটা বলছে না ভাই, মিথ্যা কথা বলে আমি এই কোর্ট টানাটানি করতে পারবো না। সে মানুষের বুদ্ধিতে বা দাঁড় বুদ্ধিতে মামলা দিচ্ছে, আমার সব ঝামেলা যাওয়ার কোনো ইচ্ছা নেই। ঝামেলা তো এমনি হয়ে গেছে, যেটা হয়ে গেছে ঝামেলা দেখা থাক। এখন আমার একটা বাচ্চা বাবার পরিচয় ছাড়া বড় হইতেছে, আরেকজনকে সে বাবা ডাকানোর প্ল্যান করছে। এবং সে আমার আগে সে রিফাতকে 2বার ডিভোর্স করছে, রিফাতের আগে সে আরো 2টা বিয়ে করছে। এবং এর আগে কয়টা করছে আল্লাহ ভালো জানে। তার এক পাসপোর্ট, এক বয়স, তার কয়টা ফেসবুক আইডি, এইগুলো দেখেন। আমার তো একটা ফেসবুক আইডিও নাই। আমি বিয়ে করছি, এটা আমার দোষ। এখন তার মতো মেয়েরে আসলে যদি মানুষ রক্ষিতা বানায় রাখে, সেই ক্ষেত্রে খুবই প্রশংসিত হয় দেখলাম। কিন্তু বিয়ে শাদী করলে খুবই নিন্দিত এবং দোষের মধ্যে পড়ে একটা ছেলে মানুষ। তাহলে এই সমাজে কি মানুষ ভালো কাজ করবে না, বিয়ে শাদী করবে না, শুধু সবাই রক্ষিতা বানায় মেয়েদেরকে রাখবে? সে আমার দোকানে একটা কর্মচারী, সে তো এরা ব্যাংকের কাছ থেকে বেতন নিয়ে খাইছে না, 1 টাকা তো খাইছে। আজকে সে মুখ মুইছা সে কথাগুলো মানুষের কাছে বলতেছে। এই রক্ত দেখে মানুষ ইমোশন হয়ে রেখেছে, তারা ভিকটিম ভাবতেছে, আমার ক্রিমিনাল ভাবতেছে। কেন আমি যদি ক্রিমিনাল হইতাম তারা বিয়ে করতাম? আমি যদি ক্রিমিনাল হইতাম, সে তো একটা বাচ্চা নিয়ে আমাকে বিয়ে করছিল, সেই বাচ্চার সাথে বললেন তো কোনোদিন তুই তো করে করছি, ধমক দিচ্ছি কিনা তার বাচ্চাটারে? মানুষ তো সৎ বাপ হইলে যে বাচ্চা নিয়ে বিয়ে করে সেই বাচ্চাকে মাইরাও ফেলা, এগুলো তো আপনারা মিডিয়াতে দেখেন, অ্যাভেলেবেল দেখেন। আমি তো তার বাচ্চাটাকে মাইরাও ফেলাইতে পারতাম, গলায় চিপ দিয়ে মাইরাও ফেলাইতে পারতাম, খারাপ ব্যবহার করতে পারতাম, তুই করে করতে পারতাম, গায়ে হাত তুলতে পারতাম। কোনোদিন চুমা ছাড়া কথা বলছি? আমার কাছে তো প্রমাণ আছে। তার মেয়েকে আমি কত আদর করছি তার মেয়েকে আমি। এই যে আপনারা দেখেন, আমি তো দেখাই দেবেন, এই যে একটা ছবি, আমাকে আমি একটা ছবি জাস্ট আপনাদের প্রমাণ হিসেবে দেখাবো যে তার মেয়ের আমি কতটুকু আদর করতাম। এই যে দেখেন, এই যে তার মেয়ে এবং আমি, তার মেয়ে আমাকে চুমা দিতেছে, ঠিক আছে? তার মেয়েকে আমি চুমা দিতেছি, ঠিক আছে? এখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে এরকম হাজারো প্রমাণ আছে। এখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হাজারো কুচি হয়, এগুলো সব কি গণমাধ্যমে বলার জিনিস? আমার সাথে তার কত পার্সোনাল জীবন আছে, পার্সোনাল কথা আছে, পার্সোনাল সম্পর্ক আছে, পার্সোনাল মুহূর্ত আছে, সবই কি আপনাদের সাথে শেয়ার করবে? আমি কি তারা কোনোদিন ভালোবাসি না, 2 বছর সে আমার সাথে কিভাবে থাকলো? ভালো নাম আসলে সে যদি আমাকে ভালো না মনে করতো, সে আমার কেন বিয়ে করলো? অবশ্যই আমার ওই কোয়ালিটির গুণ আছে দেখে সে আমাকে বিয়ে করছে। এখন 2 দিন পর তারা এক দিন এক বেটা ভালো লাগবে, এক দিন এক বেটার ডিভোর্স, এক বেটার কাছে ডাক্তার দায়িত্ব ইচ্ছা করবে, এটা আমার প্রবলেম না। এটা তারা আপনারা জিজ্ঞাসা করেন, তারাই সংশোধন করেন, তারা ইসলাহ করেন। আর আমার কোনো ভুল থাকলে আমার বিচার করেন, সমস্যা নাই তো। আর আমি তো একবারও বলি না যে আমি ভুলের ঊর্ধ্বে না ভাই। তারা বিয়ে না করে তো আমি তার সাধারণ তার সাথে রক্ষিতা সম্পর্ক রাখতে পারতাম, কিন্তু এই গুনার জগতে আমি যাবো। তার আমি বলি নাই, মদিনাতে শুয়ে আসলে তার আমি বলছি যে আমি তোমার সাথে যাই না ভাই। তুমি এক জগতের মানুষ, আমি এক জগতের মানুষ। তুমি মিডিয়া জগতের মানুষ, আমি মিডিয়া জগতের মানুষ না। সে বললো আমি পর্দা কিনে হেজাব কিনে আনছি, আমি অন্য কিনে আনছি, আমি তুমি হেজাব করবো, আমি কিন্তু আপনার সাথে থাকতে পারবো না, আমি হেজাব করবো, পর্দা করবো। এখন তারে যদি আমি বলি যে তুমি বাইরে যাও না, বা তুমি এর সাথে মিশো না, তার সাথে মিশো না, হ্যাঁ, তো এটা আমি খুব অপরাধী। আমি তার স্বাধীনতায় বাধা হয়ে গেছি, আমি তার পায়ে শিকল পরাইছি। নারী স্বাধীনতা কি? নোংরামি করা, অন্য 10টা ছেলে ফ্রেন্ডের সাথে ঘুরতে দেওয়া কি এটা কি মেয়ের স্বাধীনতা? আমি হাজবেন্ডও এটা করতে পারি? আমি কি দায়ী ওসুমো? হাসরের মধ্যে নাকি আমি দায়ী ওসা জাহান্নামে যাবো, এটা কি আপনারা চান? সে কি আমার আমানত না? তাকে আমি বিয়ে করছি, তাকে ভালোবাসছি, তারা পর্দাপসিতে রাখবো, তারা ঘরের মধ্যে রাখবো। সে একটা বাচ্চার মা হয়েছে, সে বাচ্চাটাকে সে লালন পালন করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে। আপনারা জানেন যে একটা ভালো মা একটা সুন্দর জাতির উপহার দিতে পারে। তো সে কি উপহার দিল? সে তার বাচ্চারা কি শিখাইলো? যে তার বাচ্চা আগের বাচ্চা আরেকজনকে বাবা ডাকছে, আমার বাচ্চা আবার আরেকজনকে যে বাবা ডাকবে, এগুলো সে ঘরে বসে বসে শিখাইতেছে। আর আপনারা তার পক্ষ নিয়ে কথা বলতেছেন। আমি যে আজকে লাইভে আসছি,
আমি লাইভে থেকে চলে গেলাম, আমি হয়তো লাইভে আসবো না, কারণ আমার অনেক জোর জোর করে লাইভে আনানো হয়েছে, ঠিক আছে, আমি আসতাম না। কারণ এই ধরনের ও লাইভ টাইপ করে ওরা চলে, ওরা লাইভ করতে পারে, ওরা ফেসবুক মিডিয়াতে খুব অ্যাক্টিভ। আমি ফেসবুক মিডিয়াতে অ্যাক্টিভ না, আমি মিডিয়া পার্সনও না, আমি মিডিয়া ব্যক্তিত্ব না। আমি আসলে মানে মান সম্মান চিন্তা করলাম যে না, আপনাদের মনে হাজারো কোশ্চেন আছে, কোশ্চেনগুলো অন্তত একটু অ্যান্সার দেই, দুইটা কথা বলি, নাহলে বলবেন যে লোক কই পলাইছে। পলানোর লোক আমি না, পলামো কেন? পলানো কি? এটা আমার ঘরোয়া বিষয়, এটা তো ঘরের মধ্যে সে সমাধান করতে পারতো। তা সে আমার ফোনগুলো যে ব্লক করে রাখছে। আমি তো তার আগের হাজবেন্ডের বাচ্চারা পর্যন্ত পালছি 2টা বছর, তার স্কুলে ভর্তি করছি, তার মাদ্রাসায় পড়াইছি, তার সুরাকেরা শিখাইছি, এবং সে যে আমার লাইফে আসছে তারে আমি কোরআনের টিচার রেখে কোরআন শিখেছি, তারে 4,000 টাকা বেতন দিয়ে তারে কোরআন শিখেছি। সেই কোরআনের টিচারকে সব বিদায় করে দিয়েছে, সে কোরআনে। তার আমি কিছুদিন দিয়ে বাচ্চার জন্য যত খরচ সব বের করলাম। এখন সে 1 মাসের 1.5 মাসের বাচ্চা ঘরে রেখে সে আরেক লোকের সাথে পরক্রিয়া করতে বেড়ে যায়। এটা আমি সবাই করতে পারি নাই, এর জন্য আমি সমাজের কাছে, মানুষের কাছে দোষী, তাই না? এখন আমি এই যে লাইভে আসছি, আপনারা সবাই ভাবতেছে কি মানে ভালো মানুষ আসতেছে। আমার ভালো মানুষ আপনাদের কাছে সাদার কোনো ইচ্ছা ছিল না। সে এই ঢোলনাপুর বেরিয়েছে, বাধ্য হয়ে আমার লাইভে আসতে হয়েছে। কারণ এটা বিজনেস, এখানে 4-5টা লোক, এখানে অনেক গরিব মেয়েরা আছে। আমার এই কোম্পানিতে 4-5টা প্রতিবন্ধী লোক আছে, যারা পা নাই, হাত নাই, খুবই বৃদ্ধ, যারা ক্লিনারের কাজ করে, যারা দোকান ঝাড়ু দেয়, এর দিক থেকে বেতন নিয়ে তারা চলে। এই কোম্পানির নামে ছাড়াচ্ছে, আমার পেজে রিপোর্ট করাইতেছে, আমার পেজে বিভিন্ন রকম বাজে কমেন্টস করাইতেছে। সে মানে আমার কোম্পানিতে সেল টেলের উপর একটা এফেক্ট করবে, মানুষ যে আমাদের খারাপ জানবে, আমার কোম্পানিটা খারাপ জানবে। আমার কোম্পানি কোন দোষ করছিল? কোনো দোষ করছিল না, আমি কোম্পানি চালাই। সে নিজে জানে না যে আমি একটা ফেসবুক আইডি চালাই না, আমার মানুষের সাথে আমরা এইসব কোম্পানি এইসব আইটি এইসব বিষয়গুলো আমি বুঝিও না, সে নিজে জানে না। মানে সে কি করবো জানেন? আপনাদের সবাই কাছে একটা সিম্পিটি কুড়াইলো, সে আপনাদেরকে দিয়ে আমরা চাপার কাছে কি করবো, আমরা একটা দিব যে তুমি ঠিক আছে আমাদের 50 লাখ টাকা দাও, 1 কোটি টাকা দাও, তুমি আমার সাথে টাকা দিয়ে আমাদের তাপসে আসো। আসলে এই ধরনের মেয়েদেরকে আপনারা সাপোর্ট করা বাদ দেন। যারা সমাজের ছেলেগুলা, সমাজের পুরুষ মানুষগুলা, বুঝছেন না, সবারই গলায় ধরে দিতে কথা বলছেন। আমি মনে করেন একজন মানুষ, আমি মরে গেলাম বা বাঁচলাম, সেটা মনে করেন একদিকে রইল, কিন্তু সমাজে তো আরো লক্ষ লক্ষ পুরুষ মানুষ আছে, কোটি কোটি। আপনি যদি একজন পুরুষ, বা আপনার নিজের অনেকে পুরুষ, আপনার ভাই আছে, বাবা আছে, এই ধরনের যারা প্ল্যান করে যারা চলাফেরা করে, এই ধরনের চক্র যেগুলা, যারা 7টা 8টা 10টা 12টা 15টা বিয়ে করে মানুষ বিভিন্ন লোকদের কাছে 20 লাখ 30 লাখ 50 লাখ করে টাকা নিবে, এদের বিরুদ্ধে কি রুখে আপনাদের দাঁড়ানো, এদের বিরুদ্ধে কি আওয়াজ ওঠানো আপনাদের দরকার না? শুধু আমাদের আঙুল ওঠান, আমার ভুল আছে, ধরেন আমি আর মারছি কেন, রক্তাক্ত কেন করছি, এগুলো আমার ভুল, হ্যাঁ এক্সট্রিমলি সরি, আমি মাপ চাইলাম, খুব ক্ষমা চাইলাম। কিন্তু আরো যারা দোষ না করে, যারা দোষী হয়ে সমাজের লক্ষ লক্ষ মামলা খায়, যারা কোর্টের মধ্যে ঝুলতেছে বছরের পর বছর, এদের পক্ষ কি আপনারা দিবেন না? আপনারা এত ভালো মানুষ, আপনারা এত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, এগুলা সব দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কোর্টে যে নারী নির্যাতনের লক্ষ লক্ষ মামলা চলতেছে, সবাইকে অপরাধী। একটা মেয়ে 10টা ছেলেদের বিয়ে করে 10 টাকা থেকে কাবিনের টাকা নিতেছে, যে ডক্টর ইউনূস স্যার, হ্যাঁ উনি তো খুবই সম্মানী মানুষ, খুবই শিক্ষিত মানুষ, পুরো পৃথিবীতে ওনার নাম আছে, ওনাকে সবাই চিনে, হিলারি ক্লিন্টন পর্যন্ত ওনারা চিনে। উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, দেশের বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ওনারা আমি নিজে ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করি। এই যে মানুষটা কি একটা আইন করলো, পেটের কথা বললো, ছেলে যদি ডিভোর্স দেয় তাহলে ছেলে কাবিনের পুরো টাকা দিবে, মেয়ে যদি ডিভোর্স দেয় মেয়ে কাবিনের পুরো টাকা দিবে। কেন করছে এই ধরনের মেয়েদের জন্য আইনটা সে করছে? কারণ সে তো জানে যে এই ধরনের মেয়েরা ব্যবসা করে, 10টা 20টা বিয়ে করবে, 2 দিন পরে ছেলেদেরকে বিভিন্ন ব্লেম দিয়ে ছেড়ে দিতে চাবে, তখন মানুষ তার কাবিনের টাকা তারা ফেরত দিয়ে তার কাছে ডিভোর্স নিতে হবে। ডক্টর ইউনূস এই আইনটা করলো, স্যার এই আইনটা করলো, কেন করলো? কারণ আমরা তো নির্যাতিত, আমরা সমাজের ছেলেরা নির্যাতিত। পুরুষদের পক্ষেও দাঁড়ায়, পুরুষ নির্যাতনের পক্ষেও দাঁড়ায়। আমি মন কোনো অন্যায় করি না যে আমার জেল ফাঁস হয়ে যাবে, আমি আমার ওয়াইফ শাসন করতেই পারি। আমার মনে হয় এই জায়গায় যারাই লাইভে দেখতেছেন বা যারাই শুনতেছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে এমন মানুষ আছে, যদি নিজের বউরে অন্য কেউ বেড়ে দেখতেন, অন্য কেউ সাথে ঘুরতে দেখতেন, মাইরা ফেলাইতেন। আমার মনে হয় ক্রোধ কন্ট্রোলে রাখতে পারতেন না। সবারই মনে হইতেছে যে উনি কি রাগ কন্ট্রোল করতো, রাগটা ধরে রাখতো। আরে ভাই, রাগ সবার রাগ তো একরকম না, সবার আমি হয়তো রাগটা ধরে রাখতে পারিনি, কিন্তু আমি তো ফোন করি না রে ভাই, সে তো জীবিত, তুই তো বাইচে থাকে, আমার কোম্পানি, আমার ব্যবসা সবকিছু ক্ষতি করতেছে, তার কাছে আমার রানিং বাচ্চা আছে, আমার বাচ্চাটা আমার নিয়ে দেন না কেন? এখন বাচ্চা আনতে যাই, বাচ্চা দেখতে যাই, সে বলবে বাড়ির নিচে দাঁড়ায় আছে, আমার ফোন করতে দাঁড়ায় আছে, আর আপনার টপ 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 করে মেনুপ্লেট দিবেন, আপনার এগুলো গিলে গিলে খাইবেন। না, ছেলে ফোন করতে যায়, ছেলে মার্ডার করতে যায়। ভাই আমার ফোন করে মার্ডার করার কোনো ইচ্ছা নাই, কখনো শিল্পপতি না, কখনো কোটিপতি না, যার বাসায় গেলে আমি 10 লাখ টাকা ডাকাতি করে আনতে পারবো। আমার সব টাকা পয়সার লোভও নাই, আলহামদুলিল্লাহ। আমি ব্যবসায়ী মানুষ, আমার ব্যবসা হিসেবে মানুষ চিনে, আমি ব্যবসা করে খেতে চাই। আর উনি আমার নিজের এমপ্লয়ি। আর 13 তারিখে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে, আমার বউ না, ও যে ব্যাটার কাছে দিয়েছে ওই ব্যাটার কাছে যাক, আমার কোন আপত্তি নাই ভাই রে। আপনারা যারা শুনতেছেন এই লাইভ, তো আমি জীবনের প্রথম আসলাম, এটা রাইখা দিন কথাগুলা। এবং আপনারা যারা আছেন ওর পেজে ওরা বললেন তুই এক কাজ করছো, বাচ্চাটা ব্যাটার দিয়ে দে, কারণ আমি ওর কাছে বাচ্চা পারলে 2 দিন পর আমার বাচ্চারা ওর মতো ব্যবসায়ী বানাবে। আমি ওর মা বোনের কোনো কথা বলবো না। কেন বলবো না? কারণ ওর মার আমি রেসপেক্ট এখনো করি, সারা জীবন করবো।
ওর মা দুই দিন একদিন আমার খারাপ কথা বলছে, বলুক, শাশুড়ি বলতে পারে, ওর বোনরা আমি খারাপ কিছু বলবো না। ওর একটা মামা আছে অনেক ভালো, আলহামদুলিল্লাহ, ওনার অনেক সম্মান করি আমি, অনেক ভালো মানুষ। হ্যাঁ, শয়তানি হলো ওর মধ্যে, ও যদি না যেত বেটার সুযোগ পাইতো না, ওই বেটারের সুযোগ ও দিছে। এই পরিকল্পিত ব্যবসায়ীর কাছ থেকে আমার আপনার হেল্প করা দরকার আমি মনে করি। যদি আল্লাহ ছাড়া কেউ কাছে আমি সাহায্য কোনোদিন চাই না, চামো না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে লেখালেখির মাধ্যমে এই কথাগুলা আমি আপনাদেরকে এই জন্যই বললাম যে সে তো ছাড়তেছে না, দুনিয়া আর কোটি কোটি শেয়ার হইতেছে, ভাইরাল করবে, আমার পুলিশ জেল খাটাম, কি ভাই কি ভাইরাল, কি জেল খাটবো, ছেলে মানুষ বিনা দোষে কি আমি জেল খাটবো? আর না খাটলাম, কিন্তু সত্য তো সত্যের জায়গা রয়ে গেল, সত্যের পক্ষে তো আওয়াজ ওঠান আপনারা, তো এটা কি এই সত্যের পক্ষে আপনাদের আওয়াজ ওঠানো দরকার না? তারা বলেন এই বেটার বাচ্চা বেটার দিয়ে তুমি যা খুশি তা করো। মেয়ে মানুষ সবাই সিম্পিতে নিয়ে নিল, সবাই তার প্রতি মায়া, রক্ত দেখলে কেন করলো, ডাকাইত, খুনি, এই সেই। সত্যিকারের খুনিরা পার পাই দিয়েছে আজকে, সত্যিকারের খুনিরা বেরিয়ে দিতেছে, সত্যিকারের খুনিরা পার পাই দিতেছে। আমি আমার ওয়াইফরে মানে পরক্রিয়ায় বাধা দেওয়ায়, পরক্রিয়ায় শাসন করায় আজকে আমি নিজে অপরাধী হয়ে গেলাম। যাক, আমার কেউ কথা ভালো হওয়ার এত উদ্দেশ্যই ছিল না। আপনাদের ভুলটা কিছুটা যদি আমি ভাঙাইতে পারি, এটি হয়তো সার্থকতা। আমি বিজনেস করি, ব্যবসা করি, ব্যবসাটা আমি ভালো করে দেখাশোনা করি না, এগুলো দায়িত্ব অন্যজনরা পালন করে। তো এই ব্যবসা থেকে 10% নিয়ে ওরাও লোক খাইছে। তো দয়া করে এই ব্যবসা প্রতিষ্ঠানটা নিয়ে যেন কোনো কথাবার্তা না বলে, কারণ এখানে ও নিজে চাকরি করছে, ও জানে না যে এই টাকা তো চাইল্ড কিনা খাইছে। তো এগুলো নিয়ে কথা বলে চলছে না। যাক, ওর কাছে আমার আসলে কোনো সিম্পিতি বা কোনো ভালো কিছু আমি আশা করি, ওতে কোনো ভালো গুণের কিছু আমার কোনোদিন দিতে পারেও না, আর দেওয়ার কাছে আমি আশা করিও না। ঠিক আছে, দয়া করে, ঠিক আছে, এই পেজে রিপোর্ট করাগুলো এগুলো আপনারা বন্ধ করবেন, কারণ মানুষের ক্ষতি হয়। হ্যাঁ, একটা পেজ গেলে 10টা পেজ দাঁড় করাতে পারবো, সমস্যা না, কিন্তু আমি আপনাদের সাথে চ্যালেঞ্জে কেন যাবো? আপনারা অবুঝের মধ্যে কেন কাজ করবেন? আপনারা অবুঝের মধ্যে কেন কাজ করবেন? সবাই শিক্ষিত মানুষ, এই জায়গায় যারা লেখালেখি করতেছেন, আমার থেকে অনেক জ্ঞানী, অনেক বেশি শিক্ষিত আপনারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের জ্ঞানকে আরো প্রসারিত করেন, আপনাদের চোখকে খোলেন, অন্ধের মতো চিন্তা করবেন না। সে ফেসবুকে ছবি দিছে, সে মেডিকেলে, হ্যাঁ, সে ব্যথাটা পাইছে, ব্যথা পুরো ইচ এন্ড এভরিথিং আপনারা জানেন। মানুষের কথা শুনে একজন বিচার করা উচিত না, ওয়ান সাইডেড কোনোদিন কোনো সিদ্ধান্ত নিবেন না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল না। আমি অন্যায় করছি, আমি তার গায়ে দিলে চিমটিও দিয়ে থাকি, এটি আমার ভুল, যে ভুলের জন্য আমি তো ধরেন আমি অনুতপ্ত। কিন্তু তারা যদি আজকে সে এইভাবে যে আমার ক্ষতি করে সে যেতেছে, সে যে নেক্সট 4-10টা ছেলের ক্ষতি করবে না, এর কি গ্যারান্টি আছে? আমার বাচ্চাটাকে সে তার মতো বানাবে, তার মতো ব্যবসায়ী বানাবে, সে নিজে একটা ব্যবসায়ী। সে তার আগের বিয়েগুলো আমার কাছে কেন গোপন করলো? আমি তো আমার বিয়ে তার কাছে প্রকাশ করছি। সবচেয়ে লজ্জার কথা কি জানেন? আমি তারে, সে সব চায় না আমাকে বিয়ে করছে, আমার আগে বউ আছে, বাচ্চা, সব চায় না বিয়ে করছে। বিয়ের পরে বাচ্চাটা যখন হইলো, সে ফট করে আমার SMS দেখা দিয়ে বলে যে আপনি আপনার বউদেরকে ডিভোর্স দিয়ে দেন, আপনার বউদেরকে ছেড়ে দেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, যে আমি যদি আমার 2টা বউরে ডিভোর্স করি, দেখি আমার 7টা বাচ্চা আছে, তাহলে তারা বাবা ছাড়া হবে আর ওই মহিলাগুলা স্বামী ছাড়া হবে। মানে তার কি চিন্তা চেতনা? সে 1 লাখ ভোগ করবে, আগের 2জন মহিলারে আমি ডিভোর্স করে দিব এবং ওই বাচ্চাগুলোর বাবা ছাড়া করবো আমি। তার আবদারটা চিন্তা করছেন? আমার মোবাইলে এসএমএস গুলো এখনো আছে, তার মতো ফেসবুক আইডি নিয়ে কথায় আমি পোস্ট দিয়ে দিব। সে তো অনেক সিম্পিটি কুড়াইছে, এই সিম্পিটি নিয়ে যেন বেহেস্তে দেয়, আল্লাহর কাছে সামনে যেন দাঁড়াইতে পারে। প্রত্যেকটা মানুষ চুপি স্পষ্ট টাটকা শয়তান। আজকে যে চেহারা দেখে কানতেছেন, অনেকে তো আগে ফ্রেন্ড ফুল লাইফ টাইপ করছে, অনেকেই ওর পেজে টেজে চিনে ওরে, সেই হিসেবে ওরা খুব ভালো মানুষ মনে করতেছে। এটা বেপর্দা ফাঁসা মানুষে, ঠিক আছে, পর্দা শিখাইছি, নামাজ শিখাইছি, এটি আমার অপরাধ ছিল। তারা বিয়ে করছি, তার রক্ষিতা বানায় রাখি না, এটি আমার অপরাধ ছিল। তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছি, এটি আমার অপরাধ ছিল। না হলে তো 25 থেকে 30 ভরি গোল্ড তার কিনা দেয় হয়তো কম বেশি, সেই গোল্ডগুলা বিক্রি করে সে টাকাগুলা ক্যাশ করছে। আমার ঘরের সমস্ত ফার্নিচার সে নিয়ে গেছে, আমার ঘরের সমস্ত ফার্নিচার সে নিয়ে, তারপর তো আমি তার কিছু বলি নাই। আপনার আঙুল উঠে তো একটু চিন্তা করতেছেন না। আমার আসলে আপনাদের কেউই সিম্পিটি ভাই দরকার নাই, আপনাদের সবাইকে রেসপেক্টের সাথে বলতেছি, আপনারা সবাই সম্মানিত মানুষ, মানুষের ভুল থাকে, আপনারা হয়তো পরবর্তীতে হয়তো বুঝতে পারবেন যে না, উনি যা বলছে ওনার কথা শোনা উচিত। আসলে যখনই কোনো বিচার করবেন, 2 সাইড থেকে শুই না বিচার করবেন, ঠিক আছে, 2 সাইড থেকে শুই না বিচার করবেন, এক সাইড থেকে কখনই চিন্তা করবেন না, ঠিক আছে। আজকে ওয়াইটাস নিমের নামে আপনারা যেই মানে তারা যে হেল্প করতেছেন, তার নামে শেয়ার করতেছেন, তারা পাবলিশ করতেছেন, বা আমার ব্যাপারে জানি কিছু বলতেছেন, মেয়ে মানুষ দেখিতে করতেছেন। আপনাদেরও কিন্তু ভাই আছে, যখন আপনার ভাইয়ের প্রতি কেউ, আপনার ফ্যামিলির প্রতি, আপনার বাবার প্রতি যখন কেউ এরকম ধরনের কোনো নির্যাতন করবে, পুরুষ নির্যাতন হবে, আপনি নিজে যখন কোনোদিন নির্যাতনের মধ্যে পড়বেন, তখন আপনি নিজে বুঝবেন যে আসলে কষ্ট কি জিনিস, ঠিক আছে। সন্তান দূরে রেখা বাবা থাকলে বাবার কিরকম লাগে। আমি কিন্তু তাদের জন্য নিজের হাতে বাজার করছি, নিজের হাতে তাদেরকে শপিং করে দিছি, নিজের হাতে তাদেরকে ট্রিটমেন্ট করাইছি, নিজের হাতে তাদেরকে ভালোবাসছি, নিজের বুকে রেখে তাদেরকে ভালোবাসছি। সেই কথা কিন্তু, এত ভালোবাসার এত কথা কিন্তু আজকে উঠে আসতেছে না, আসতেছে ওই তার একদিন মারছিলাম।
কিন্তু মাইকটা কতটুকু আঘাত পাইছে, কিভাবে পাইলো, পুরো ইচ এন্ড এভরিথিং কিন্তু আপনাদের কাছে রক্ত লাল হয়েছে, এগুলো আপনাদের কাছে সিম্পেথি। তো ঠিক আছে, লাইফ থেকে বেরিয়ে যাবো, সমস্যা নাই। আপনারা যারা আছেন সবাই খুবই সম্মানিত মানুষ, আমি আপনাদের কেউই হয়তো চিনি না। আপনাদের সবার প্রতি সুধারণা এবং শুভকামনা এবং ভালোবাসার সাথেই আমি লাইফটা রাখতেছি, শেষ করতেছি। আপনারা যেই কমেন্টস করছেন, কোনো কমেন্টসের প্রতি আমার কোনো ধরনের কোনো আক্ষেপ আপত্তি নাই। আমার কিছু কথা সবাই জোর করলো, এই জন্য আমি চিন্তা করলাম না, বলা দরকার। কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানে গরিব টরিব অনেক মানুষ আছে যারা চাকরি টাকরি করে, যারা প্রতিষ্ঠান ছাড়া, এরা তো চাকরির যে বাজার বর্তমানে, চাকরির জন্যই তো এত বড় আন্দোলন হলো দেশের মধ্যে। তো একটা প্রাইভেট কোম্পানিতে এরা চাকরি করে, যে 2-4 টাকা যাই পায় এরা চলে, আমরা ছেলের উপরে এফেক্ট করে খারাপ দেখা যায়। সে তো আসলে 10 পয়সা কোনোদিন উপকার করতেই পারে নাই। আমার চরিত্র থেকে নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সবকিছু সে এখন ক্ষতি করলো। দয়া করে আপনারা যারা এখানে আছেন, আমার বাচ্চাটাকে মানে আমাকে ফিরে আনা দেওয়ার একটা ব্যবস্থা আপনারা করবেন, ঠিক আছে? আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট এবং কি বলে এটা অনুরোধ, ঠিক আছে? এবং যারা যে কমেন্টস করছেন আলহামদুলিল্লাহ, সবাই ক্ষমা করেন। আল্লাহ সবাই ক্ষমা দিচ্ছিল, দেখেন, ঠিক আছে? আপনাদের সবার প্রতি সম্মান, ভালোবাসা এবং অনেক অনেক বেশি দোয়া রইল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করেন এবং ইসলামের প্রতি তৌফিক দান করেন। এবং যে মেয়ে রয় তাসনিম, আল্লাহ তারাও ক্ষমা করেন এবং তারাও সঠিক পথ দেখান, ঠিক আছে? এখনো সময় আছে, সে আমার বাচ্চা দিয়ে সে তার আগের হাজব্যান্ডের কাছে যাক, আমার কোনো আপত্তি নেই। আপনাদের কাছে বিচার দিছে, আপনারা জাতির ভবিষ্যৎ, আপনারা অনেক কিছু ফয়সালা করেন, ঠিক আছে? পেজে যেহেতু সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? আমার আপনার পরামর্শ থাকলে দিবেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো এই যে মানুষের নিয়ে আমার নিয়ে যা বলছেন এগুলো আমি ক্ষমা দৃষ্টিতে দেখলাম। আপনাদেরকে নিয়ে আমার কোনো আপত্তি নাই, কোনো দোষ আমি আপনাকে বলবো না। কারণ আমার ওয়াইফ যেটা বুঝাইছে আপনারা তো মোটামুটি সেটাই বুঝছেন, ঠিক আছে? দোষ আমার, আমি কেন বিয়ে করলাম, এটা আমি নিজে এখন গালি দিতে হইব, ঠিক আছে? যাক, অনেকে ভালো কমেন্টস করতেছে, তাই আলহামদুলিল্লাহ, সবাই মিলেছেন, এভরিথিং, সবাই যেহেতু কানেক্টেড ছিলেন, সবার প্রতি শুভকামনা, ভালোবাসাই রইল। আর লাইভে আমি আশা করি যে আরাম আসতে হবে না, ঠিক আছে? আপনারা নিজে থেকেই বিবেচনায় নিবেন, বিবেচনা রাখবেন, ঠিক আছে? আর এই কোম্পানির কোনো বিষয়ে কোম্পানি তো কেউ ক্ষতি করে না, এটা সম্পূর্ণ পার্সোনাল একটা ব্যাপার। কোম্পানি জায়গায় আমার ঝগড়া হয়েছে ডোমেস্টিক ঘরোয়া ঘরোয়াভাবেই যদি মিছিল ওরা করে তাহলে করলো, আমার বাচ্চারা যেন আমাকে দিয়ে দেয়, এটাই আমাদের কথা। আর ও আমার যে মামলা করছিল এটা আমি জামিনে আসি, দশপুর থেকে আমি জামিনে আসি, রশিদ আদালত থেকে আমি জামিনে আসি। তো ওইটা নিয়ে আমার কোনো হেডেক নেই, ওর কাছে 10% পাইতেও চাই না। কিন্তু ও আমার যেহেতু ব্ল্যাকমেল করবো, আর আমি 10 পয়সা দিব না। কারণ কি, ও আরো 4-5-6 বছর বেটার কাছে টাকা নিয়ে আসছে, তো ও চেয়েছে আমিও তারা টাকা দিয়ে আপোষ হই। এখন যদি আমি তারা টাকা দিই, আরো 50 বেটার কাছে টাকা নেওয়ার সুযোগ সে নেক্সট নিবে। তো এই সুযোগ আমি তারা একটু দিতেছি না। আপনারা একটু সচেতন হন, চোখটা খোলা রাখেন, যে পর্দাটা চোখের সামনে আছে, যেহেতু ম্যানিপুলেট করছে আপনাদেরকে, এই জিনিসটা থেকে বেরিয়ে আসেন। নিউট্রাল হয়ে চিন্তা করেন মাঝামাঝি, যে না আমি তারটাও শুনবো তারপরে ফয়সালা দিবেন। যদি সেটা মনে হয়, অনেক মহিলারা কমেন্ট করতেছেন যে তাকে কেন মারলো, তাকে কেন মারছে, কোনো কারণ আছে মারার, কোনো কারণ থাকলেই সে আমার চেহারাটা ছুরি দিয়ে দেখেন সে কোথা থেকে কাটছে। এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই 4 মাস পরেও কিন্তু আমার ঠোঁটের এখানে সেন্স নাই, আমার এখানে কোনো সেন্স নাই। এগুলো যদি আপনারা এখন আবার কাটেন আমি কোনো ব্যথা পাবো না। আমার এখানে কোনো সেন্স নাই, আর এখানে যে কাটাগুলো দেখতে পাচ্ছেন, এই কাটা চোখের নিচে কাটছে, এখানে কাটছে এবং এখানে কাটছে, হ্যাঁ এখানেও কাটছে। আমার মুখে সে যখন মারছে, আমার মুখে আমার ডক্টররা বলছে যে আপনার নাকে কোনো হাড্ডি ছিল না, এই যে নাকে কাটা, নাকে কোনো হাড্ডি ছিল না। আমার মুখে অলরেডি 9টা স্টিলের প্লেট এবং 42টা স্ক্রু, যেটা আমার মেডিকেল সার্টিফিকেটে আছে। ডক্টর বলছে যে মোবাইলের মধ্যে ছোট ছোট যে স্ক্রু থাকে, এরকম স্ক্রু আপনার মুখে বসায় আপনার এই চোয়াল, আপনার এই নাক, এগুলো আবার ঠিক করছে। আমার নাক কিন্তু এরকম ছিল না। এখানে আমার স্টিলের প্লেট বসানো, এখানে ধরলেই বোঝা যায় স্টিলের প্লেট। আমার এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়াল লাগাইছে, এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়ালের গুড়া ছিল, এই গুড়া ঠিক করছে। তা আপনাদের যদি মনে হয় যে কোনো কারণে সে আমার একটা মেয়ের চেহারা নষ্ট করে দিতে পারে, অনেকে অলরেডি সে মানুষ লাগাই দিচ্ছে, বাজে বাজে কথা বলতেছে যে আমার 4টা বিয়ে হয়েছে, আমার 10টা বিয়ে হয়েছে। আমি যদি বলি যে হ্যাঁ আমার 10টা না আমার 20টা বিয়ে হয়েছে, তারপরেও কি আপনাদের মনে হয় যে আমাকে এভাবে কাটলে এটা সে ভালো কাজ করছে, আমার শাস্তি দিছে? আমার শাস্তি দেওয়ার মালিক কি সে রনি আরাবিয়ান বোরকা কালেকশন থেকে লাইভে এসে অনেক সুন্দর সুন্দর কথা বললো। আল্লাহর কাছে জবাব দিবে, জবাব কি আপনাকে দিতে হবে না? আপনি যে একটা মেয়ে মানুষের চেহারা নষ্ট করছেন, জবাব কি আপনাকে দিতে হবে না? আপনি নবীর সুন্নাহ পালন করে আপনি মুখে দাড়ি রাখছেন। তো নবী, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন নারীর চেহারায় তো দূর, কোন মেয়ে মানুষের গায়ে একটা ফুলের টোকা দিয়ে যতটুকু আঘাত করলে যে আঘাতের ব্যথাটা লাগে, ওই ব্যথাটাও তোমরা তোমাদের স্ত্রীর গায়ে দিবা না। একটা মুসলিমের এই কথাটা মানা উচিত। কেন সে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কেন একটা মেয়ের চেহারা কেটে দিল? হ্যাঁ, আমি এইসব কোনো কথাই বলতাম না, এই কথাগুলো শেষ হয়ে যেত। সে যদি 8-10টা অনেক মানুষ
অনেক অনেক হাজবেন্ডরা অনেক অনেক মেয়েদেরকে গায়ে হাত তুলে, হ্যাঁ মেয়েদের গায়ে হাত তুলে। সো মেয়েরা চুপচাপ সহ্য করে না, ঠিক আছে আমার জামাই একটা থাপ্পড় মারছে কিছু ব্যাপার না, আমার জামাই তো একটা লাথি মারছে কিছু ব্যাপার না, আমার জামাই যদি আমাকে একটা থাপ্পড় মারতো, আমার একটা লাথি মারতো, আমার গায়ে রক্ত ঝরাইছে সেটা কিছু না, আমার যদি সে হাত পা কেটে দিত, আমার হাতের থেকে একটা বাড়ি মারতো, পায়ের থেকে একটা বাড়ি মারতো, আমি কিছুই বলতাম না, আমি মেনে দেবো ঠিক আছে আপনাকে আরেকটা সুযোগ দিলাম। সে আমার চেহারা নষ্ট করে দিচ্ছে, এই চেহারা তো আমার ছিল না। আমি আজকে যে চেহারা আমি দেখি আয়নাতে, এই চেহারা আমার ছিল না, এই চেহারা সে বানাইছে। আমার ঠোঁট কেটে ফেলছে, আমার চেহারা কেটে ফেলছে, আমার নাকের হাড্ডি, আমার মুখের চোয়ালি কেটে ফেলছে, সারা জীবন আমার এই স্টিলের প্লেট নিয়ে ঘুরতে হবে। কিছু কিছু মানুষ হাহা দিচ্ছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আপনারা আরো বেশি বেশি হাহা দেন। যারা যারা আমার নামে মিথ্যা কথা রটাচ্ছেন, আল্লাহ যেন করুক, আমি কাউকে অভিশাপ দিতে চাই না, বাট আপনারা যেদিন নিজেদের আপনার মায়ের গায়ে, আপনার বোনের গায়ে, যেদিন আপনার মেয়ের গায়ে হাত দিবে, যেদিন আপনার মেয়ের মুখ কেটে ফেলবে, যেদিন আপনার বোনের মুখ কেটে ফেলবে, তখন আপনারা হাহা দিয়েন। তখন আপনারা বললেন যে না আমার বোনের 14টা বিয়ে হয়েছিল, এই জন্য আমার বোনের হচ্ছে জামাই ওর মুখ কেটে দিছে, তখন আপনারা এই কথাটা বললেন আমার বোনের 14টা বিয়ে হয়েছিল, আমার বোন খারাপ, এই জন্য আমার বোনের মুখ কেটে দিছে। ঠিক আছে, এই কথাটা আপনারা বললেন, আপনাদের জন্য এর চেয়ে বেশি কোনো কথা আমি বলবো না। তো মেন কথায় আসি। মেন কথা হচ্ছে, আচ্ছা আপনাদের সবার প্রশ্ন হচ্ছে যে আমার কি বলে আমাকে কেন খুন করতে চাইলো। আমি আপনাদেরকে বলি, আমার ফেসবুক, আমাকে যারা চিনে, আমি হচ্ছে ফেসবুকে প্রায় 2018 থেকে লাইভ করতাম। আমি যদিও লাইভে অতটা পপুলার ছিলাম না, বা আমি খুব অ্যাক্টিভলি আমি লাইভ প্রেজেন্টারের কাজটা নেই নাই, হ্যাঁ, বাট আমি 2018 থেকে ফেসবুকে লাইভ করি, এবং লাইভ করি আমার ফেসবুকে যারা আমাকে চিনে, আজকাল 8-10টা মানুষের মতোই আমি নর্মাল ভাবে লাইফ লিড করতাম। হ্যাঁ আমি পর্দা করতাম না, যেটা আমি করতাম না সেটা আমি বলবো না। আচ্ছা আমি কমেন্ট না দেখি, হোয়াটএভার, কমেন্ট না দেখি, আমি পর্দা করতাম না, আমি নর্মাল ভাবে ফ্রিলি ভাবে 8-10টা মেয়ে যেভাবে চলে আমি সেভাবেই চলতাম। এখন আপনারা আমার যা ইচ্ছা তাই বলেন, আমি নর্মাল ভাবে চলতাম। আমার ফার্স্ট হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পরে আমি তার শপে লাইভ করতে যাই। লাইভটা আমি যখন দেখা যায় যে আমার হাজবেন্ডের সাথে ডিভোর্সটা হয়, তখন পর থেকেই আমি লাইভটা শুরু করি, জাস্ট আমার ইনকামের জন্য। কারণ আমার খুব বড় লোক কোনো ফ্যামিলি না যে আমার বাবা আমাকে মাসে অনেক টাকা দিবে বা আমার বাচ্চাকে চালাবে, হ্যাঁ সেগুলো হচ্ছে ফ্যাক্ট, আমি সত্যি কথাই বলবো। তো এই জন্য আমি লাইভটা শুরু করি। তো আমি 2018 থেকে লাইভ করতাম, আমি নর্মাল ভাবে চলাফেরা করতাম। আমার ফেসবুকে আগে পোস্ট গুলো আছে, আমাকে যারা চিনে, আমাকে প্রচুর মানুষ চিনে, এটা আমি বলবো না যে আমাকে ভালো চিনে খারাপ চিনে, আমি জানি না, বাট আমি তো ওকে সরি। সো আমি হচ্ছে ফেসবুকে কিন্তু মোটামুটি আমাকে অনেক গার্লস গ্রুপে অনেক আপুরাই আমাকে চিনতো, সবার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। আমি নর্মাল ভাবে চলতাম, আমি খাওয়া দাওয়া করতে পছন্দ করতাম, আমি নতুন নতুন রেস্টুরেন্টে যাইতে পছন্দ করতাম, ঘুরতে পছন্দ করতাম, এখানে ঘুরতে যাইতাম সেখানে ঘুরতে যাইতাম, তারপরে হচ্ছে যে শপিং করতে পছন্দ করতাম। মেয়ে মানুষ যেটা করে আমি সেটাই করতাম, হ্যাঁ আমি এটা করতাম, আমি ঘোরাফেরা করছি, আমি ফ্রেন্ডের সাথে ঘুরছি, আমি এখানে সেখানে গেছি, আমি সেভাবেই একটু খোলামেলা। আমি ছবি তুলতে পছন্দ করতাম, হ্যাঁ আমি ছবি তুলতে খুব পছন্দ করতাম। তো আমার ছবি তোলার চেহারা এখন আর আমার নাই, আচ্ছা ওই কথাটা আমি না বলি, আমি ছবি তুলতে পছন্দ করতাম, আমি নর্মাল ভাবে চলতাম। তার সব থেকে যখন লাইভের অফার আসে, তার পাশেই হচ্ছে গ্র্যান্ডিওর, আমার সুলতান, সঞ্জিদা সুলতান আমার ফ্রেন্ড ছিল, ওর সবে আমি লাইভ করতাম। যমুনা ফিউচার পার্ক লেভেল 2 তে গ্র্যান্ডিওর সব থেকে হচ্ছে আমাকে লাইভে দেখে সে তার ম্যানেজার আমাকে ফোন দিয়ে বলে যে আপু আপনাকে লাইভ করতে আমরা ইচ্ছুক, আপনি যদি আমাদের পেজে লাইভ করতেন। তো পরে তার পেজে লাইভ করতে গেলাম, তার পেজে লাইভ করতে যেই তার সব থেকে আমার পরিচয়, এখান থেকেই হচ্ছে আমাদের প্রেমের সম্পর্ক বলেন বা যে সম্পর্ক, হ্যাঁ এখান থেকেই হয়েছে, তার পেজে আমি লাইভ করতে যেয়ে হয়েছে। সে আমাকে 100% দেখে শুনে বিয়ে করছে, যে আমি খুল্লা চলতাম, আমি একটু টাইট ফিট পোশাক পরতাম বা কখনো একটু রিভিলিং পোশাক পরতাম, সে আমাকে সব দেখে বিয়ে করছে। আজকে যে সুন্দর সুন্দর কথা আপনাদেরকে এসে বললো, আল্লাহ রাসূলের নাম বললো, তারপরে বললো যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে তখন কেন দেখলো না? সে আমার মতো, সে যখন এইরকম একটা নামাজি লোক, তার যখন এইরকম একটা পর্দাপোশিনী হাজি মেয়ে লাগবে, যে 24 ঘন্টা বাসায় থাকবে এবং যে বাসা থেকে বের হইতে পারবে না, সে আমার মতো মেয়েকে বিয়ে কেন করলো? সে আমাকে দেখে শুনে বিয়ে করছে, যে আমি নর্মাল ভাবে চলি, আমি ফ্রিলি ভাবে চলি, আমি তাকে রেস্টুরেন্টে নিয়ে খাইতে গেছি, আমি তার সাথেও ঘুরতে গেছি, হ্যাঁ আমি এগুলো মানা করবো না, আমি যা করছি আমি বলবো। কারণ এখন এমন না, এখন আজকালকার যুগে সবাই সব বের করে ফেলে, আমার মিথ্যা কথা বলার কোনো দরকার নাই। সো তার সাথে আমি খাইছি, ঘুরছি, তার সাথে আমার সব হয়েছে, সে কেন আমাকে বিয়ে করলো? তার কাছে কেন মনে হলো না যে এই মেয়েটাকে বিয়ে করলে ভালো হবে না? সে আমাকে জেনে শুনে বিয়ে করে, আমার হাজবেন্ডের সাথে যখন ডিভোর্স হইলো, সে তার সাথে তার দোকানে লাইভ হওয়ার পর থেকে সে আমার পিছনে লেগে গেল যে তোমাকে আমি পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই। সে আমাকে দুই চারটা দেখার
পরেই 2-4টা মিটিং এর পরেই সে আমাকে এই কথা বলছে তোমাকে আমি বিয়ে করতে চাই। তা আমি বললাম যে দেখেন, সে আমাকে বলছিল ফার্স্টে তার একটা ওয়াইফ আছে। আপনারা যারা বলতেছেন যে আমার 4টা বিয়ে হয়েছে আর আমার 10টা বিয়ে হয়েছে, তার কিন্তু অলরেডি হচ্ছে 2টা ওয়াইফ রানিং আছে। তার 2টা ওয়াইফ রানিং আছে আর একটা ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। আমি হইতেছি তার 4 নাম্বার বউ। আপনারা এটা হচ্ছে তার এলাকায় খোঁজ নিলে দেখতে পাবেন 2টা ওয়াইফ তার বহাল আছে। আমার 4টা জামাই বহাল নাই, আমার 4টা জামাইয়ের সাথে আমার বিয়ে হয়ও নাই, ঠিক আছে? তার 2টা ওয়াইফ বহাল আছে। তা যারা বলতেছেন যে আমি 14টা বিয়ে করছি, সে নিজেও কোনো দুধে ধোয়া তুলসী পাতা না। সে আমাকে শপে দেখার পর থেকেই বললো, আমি মনে অনেক বেশি কথা বলছি, আমি সরি, আমি আসল কথাটা ফোকাস করি। সে আমাকে দেখা হওয়ার পর থেকেই বললো যে তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করো, তুমি যেমনি বলবো আমি সেমনি তোমাকে রাখবো। পরে আমি বললাম যে দেখেন, আমি মাসে 50,000 টাকা খরচ করি, আমি এখানে যেতে চাই সেখানে যেতে চাই, আমি অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করি, আপনি এগুলা করবেন। পরে বলতেছে না তুমি একটু বুঝে চলবে, এই চলবা সেই চলবা। এই ঘটনার পরেও আমার হাজবেন্ডের সাথে আমার প্রথমবার ডিভোর্স হওয়ার পরে তার সাথে আমার একবার সম্পর্ক হইলো। পরে আমার যখন বড় মেয়ে ছিল, আমি আমার বড় মেয়ের কারণে আমার ফ্যামিলি বুঝানোর পরে, যেটা সে নিজেও বলছে, আমার ফ্যামিলি বুঝানোর পরে আমি লাইফ করতাম। তো লাইফ করে তো আমার জীবন চলবে না, লাইফ প্রেজেন্টার অপশনটা তো আমি আমার পেশাদারি হিসেবে নেই নাই, ওইটা আমি একটা পার্ট টাইম ওয়ার্ক হিসেবে করতাম আমার নিজের একটা হাত খরচের জন্য। তো আমার ফ্যামিলি যখন বুঝাইলো, আমি আমার হাজবেন্ডের কাছে ফেরত যাই। আমার হাজবেন্ডের কাছে ফেরত যাওয়ার পরেও সে আমাকে নক করতে থাকে, তোমাকে পাই না কেন, এই না কেন, সেই না কেন। পরে আমি বললাম যে দেখেন আমি আমার বাচ্চার কারণে আমি আমার এই হাজবেন্ডের কাছে ফেরত আসছি। তো যাই হোক, তার সাথে আমার একটা যোগাযোগ, বলতে পারেন যে সে আমার উপর একটা ইনফ্লুয়েন্স করছে আমার হাজবেন্ডকে দ্বিতীয়বার ছাড়ার জন্য, ইনফ্লুয়েন্স করছে। তার সাথে আমার যোগাযোগ করাটাই হচ্ছে ভুল ছিল। তার সাথে আমার আবার যোগাযোগ ছিল, আবার বললো যে দেখো তুমি ছাড়া আমার পেজে কেউ লাইভ করবে না। আমার আগের যে পেজে লাইভ গুলা ছিল সব লাইভ ডিলিট করে দিচ্ছে। আর আমি জানি না, আপনারা হয়তোবা ওর পেজে বা কি বলে ওর দোকানে খোঁজ নিলে জানতে পারবেন, আমি ওর পেজে লাইভ করার পর থেকে ওর পেজে কিন্তু কেউ লাইভ করতো না। ও আমাকে একটা কথাই বলছে যে তুমি আমার পেজে লাইভ করছো, তুমি ছাড়া আমার এই পেজে কোনোদিন কেউ লাইভ করবে না, কোনো মেয়ে লাইভ করবে না, শুধুমাত্র এই পেজ তোমার, এই বিজনেস তোমার, এই পেজে তুমি লাইভ করবা, এই পেজের মালিক হিসেবে তুমি থাকবা। এইসব কথা বলার পরে আবারও যখন আমি সেকেন্ডবার আমার হাজবেন্ডের কাছে ফেরত যাই, এসব কথা বলার পরে আমাকে শয়তানে ধরছিল। আমি আবারও কি করলাম যে তার শপে লাইভ শুরু করলাম। এই লাইভটা নিয়ে আমার হাজবেন্ডের সাথে আবার আমার ঝগড়াঝাটি শুরু হইলো, তুমি কেন লাইভ করতেছো, লাইভ করতে পারবা না, এই টুকিটাকি বিষয় নিয়ে তার সাথে একটা সম্পর্ক ছিল। এই টুকিটাকি বিষয় নিয়ে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আবার দ্বিতীয়বারের মতো আইসা পড়ি। আইসা পড়ার 1 মাসের মাথায়, আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার 1 মাসে আইসা পড়ার পরে সে লাইগে পড়ছে ডিভোর্স দাও না কেন, ডিভোর্স দাও না কেন। সে আমাকে দিয়ে, হ্যাঁ আপনারা বলবেন যে আপনি ভুল, আপনি কেন তার কথা শুনে ডিভোর্স দিয়েছেন। হ্যাঁ, এটা শাস্তি আমি পাইছি, এটা শাস্তি আমি আজকে ভোগ করতেছি, এই জন্য আমি আপনাদের সামনে বসে আছি। আমি তার কথা ইনফ্লুয়েন্সড হয়ে আমি ডিভোর্সটা দিয়ে দেই। ডিভোর্সের 1 মাসের মাথায় আমার কাগজ আছে, ডিভোর্সের কিছুদিন পরেই সে শুরু করছে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। আমি বললাম যে দেখেন, একটা হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পর কিন্তু 3 মাস 13 দিন সময় থাকে, এর মাঝখানে কিন্তু হচ্ছে কাউকে বিয়ে করা যায় না। সে আমাকে বলে যে সে যখন এত নামাজি, সে কেন আমাকে 1 মাসের মাথায় বিয়ে করলো, তার ইসলাম কোথায় ছিল? 3 মাস 13 দিন না হইতে 1 মাসের মাথায় সে জোর করে বলতেছে যে না আমাকে বিয়ে করো, আমি তোমার বাচ্চারা বাঁচবো না, এই না সে না, দুনিয়ার কথা বলে আমিও তার রঙে পড়ে যাই, দুনিয়ার কথা বলে সে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে শুরু করে দেয় আমি বাসা থেকে বের হইতে পারবো না। তার সবচেয়ে বড় কথা, আমি তাকে বিয়ে করার আগে সে হচ্ছে তার পর্দাপোশিলি বউ লাগবে। তা আমার সাথে আমি তাকে বললাম যে দেখেন, আমি নর্মাল ভাবে চলাফেরা করি, আমি এত এক্সট্রিম লেভেলের পর্দা কিন্তু আমি করতে পারবো না। বলে তুমি যতটুকু করবা ততটুকুই আমার জন্য এনাফ, ততটুকুই আমার জন্য এনাফ। এইটা বলে সে বিয়ে করে, বিয়ের পরে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না, বাসা থেকে বের হইতে দেয় না। সে আমাকে সালোয়ার কামিজ পরতে দেয় না, তুমি বারান্দার মধ্যে কাপড় টানায় রাখবা। সে আমাকে বারান্দায় যাইতে দেয় না, বলে বারান্দায় গেলে মানুষ তোমাকে দেখা ফেলবে। এইটা কেমন কথা? বারান্দায় যাইতে দেয় না, সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। তার সাথে আমার সমস্যাগুলো শুরু হইলো কি নিয়ে দেখেন, সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। সে আমি যদি বাসা থেকে বের হই, সে তার যে ছোট গুন্ডা, তার সাথে 2টা ছোট গুন্ডা থাকে, ইউনুস আর আলামিন, সেই ইউনুসকে আমার পিছনে লাগাই দেয়। আমি হসপিটালে যাই, আমি টেইলার্সে যাই, আমি মার্কেটে যাই, বা আমার মেয়ে কিছু কিনবে, আমার মেয়েকে নিয়ে আমি বের হবো, তার লোক ছাড়া আমি বাসা থেকে বের হইতে পারবো না। আপনাদের যদি মনে হয় যে ব্যাপারগুলো জাস্টিফাইড, আমার কিছু বলার নাই। সে মানুষ লাগাই দেয়, আমি মানুষ ছাড়া বাসা থেকে বের হইতে পারি না, আমি বারান্দায় যাইতে পারি না। তুমি কেন বারান্দায় আসছো? মানুষ দেখে ফেলবে। আমি কোনো রেস্টুরেন্টে, চলেন রেস্টুরেন্টে যাই, কেন রেস্টুরেন্টে যাবো? রেস্টুরেন্টে তো ছেলে মানুষ থাকে, ছেলে মানুষ ওখানে খায়া ফেলবে। তার কথাটা এরকমই ছিল যে রেস্টুরেন্ট ভরা ছেলে মানুষের ভিড়ে বসে খাওয়া যাবে না। সে আমাকে কোনো রেস্টুরেন্টে, যেই মানুষ, আমি কি বলবো, আজকালকার মানুষ এই যে সারাদিন এত হচ্ছে পোস্ট দেয়, সারাদিন মানুষ একটা নতুন রেস্টুরেন্টে হলে এই কথা সেই কথা বললে
মানুষ খাবার দেখলেই মানুষ রেস্টুরেন্টে, সে আমাকে কোনো রেস্টুরেন্টে খাইতে দিতে যাবে না। আমি সব কথা বলতেছি, যারা বলতেছেন যে আমি অনেক কথা বলতেছি, আমি কেন, আপনারা তো রিজন জানতে চাইছেন যে কেন, আমার সেই রিজনই আমি বলতেছি, একটু শোনেন। তো আমাকে সে কোনো রেস্টুরেন্টে খাইতে দিবে না, সে আমাকে কোনো মার্কেটে যাইতে দিবে না। আমি কিন্তু তাকে এর আগেই বলছি যে দেখেন আমাকে একটা হাত খরচ দিয়ে দিবেন, আমি কিন্তু একটু কেনাকাটা করতে পছন্দ করি, যেটা সব মেয়েরাই করে। আমি বলছি দেখেন আমি একটু কেনাকাটা করতে পছন্দ করি, আমাকে কিন্তু এটা নিয়ে কোনো বাধা দিতে পারবেন না, আমি কিন্তু একটু শপিং করতে পছন্দ করি। সে আমাকে মার্কেটে যাইতে দিবে না। অথচ বিয়ের আগে যখন তার দোকানে আমি লাইভ করতাম, সপ্তাহে 2 থেকে 3 বার আমি যমুনায় যাই তার দোকানে বসে থাকতাম। হ্যাঁ, তখন কেন বলো না যে তুমি এখন যমুনা ফিউচার পার্কে আসতে পারবে না, যমুনা ফিউচার পার্ক ভরা ছেলে মানুষ। আমি যখন বিয়ের পরে যমুনা ফিউচার পার্কে যাইতে চাই তখন বলে যে যমুনা ফিউচার পার্ক ভরা অনেক ছেলে মানুষ, এত ছেলে মানুষের মধ্যে মেয়ে মানুষ বের হইতে পারবে না। হ্যাঁ, তখন সে আমাকে মার্কেটে যেতে, আমি যদি একটার বেশি 2টা জামা কিনি, জামা কিনতে পারবে না, তুমি অপচয় করতেছো। সে আমাকে কোনো টাকা পয়সা দেয় না, সে আমাকে বলে যে আগের হাজবেন্ড আমাকে দেয় নাই, সেও তো আমাকে দেয় নাই। সে আমাকে এইসব নিয়ে সে আমাকে শপিং করতে দিবে না, একটার বেশি 2টা জামা পড়তে দিবে না। আজকে কেন টেলার্সে গেছো, কালকে কেন টেলার্সে যাবা। আমি ডক্টর দেখাইতে পারি না। আপনারা তো জানেন যে আজকাল মানুষ কতটুকু ডক্টরের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমি ডক্টরের কাছে আমার মেয়েকে নিয়ে যাই। আমার মেয়েটা ছোটবেলা থেকে, আমার বড় মেয়েটা একটু রোগা, এটা আমি স্বীকার করতেছি, আমার বড় মেয়েটা একটু রোগা, 2 দিন পর পর জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে। আজকাল সব বাচ্চাদেরই এটা লেগে থাকে। আমি যদি আমার বাচ্চাকে নিয়ে 1 দিনের বেশি 2 দিনের ডাক্তারের কাছে যাই, সে বলে যে এত কিসের ডাক্তার দেখানো, তুমি কালকে ডাক্তার দেখাইছো, তুমি আজকে কেন ডাক্তার দেখাবা। এইগুলো সে আমার সাথে করছে। এর মাঝখানে আমি লজ্জার কথা কি বলবো, সে আমাকে মেডিকেশন নিতে দেয় না। সে বলছে তুমি যখন আমাকে বিয়ে করছো তোমাকে বাচ্চা নিতেই হবে। সে জোর করে এই বাচ্চাটা আমাকে, আমি সব লজ্জার কথা আমি বলতে পারতেছি না, সে জোর করে আমাকে এই বাচ্চাটা নেওয়ার জন্য। এর মাঝখানে আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে আমি তার মানে কিছু বলতে পারি নাই, তার সাথে একটু বের হইতে পারতাম না। সে আমাকে কোথাও বাসা থেকে বের হইতে দিত না। তার মধ্যে আমার মা বোনের সাথে, আমার ফ্যামিলির সাথে আমার ঝগড়া লাগে। সে আমার ফ্যামিলির সাথে আমাকে দেখা করতে দিত না। আমার মার সাথে যদি আমি একটু মিলতেও চাইতাম, সে ওটা আরো খারাপ কথা, তোমার মা আমাকে বাসা থেকে বের করে দিছে, তোমার মা আমাকে 2টা কটু কথা শোনাইছে, তোমার মার সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবে না। এসব বলে সে আমার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখতে দেয় না, সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। তারপরে সে আমার মেয়েকে দেখে বিয়ে করছে। সে ছবি দেখাইলো যে সে আমার মেয়ের সাথে খুব ভালো আচরণ করছে। আমি আপনাদের কাছে একটা ঘটনা বলি, তার সাথে একদিন আমার ঝগড়া লাগছে এবং ঝগড়াটা 11টার দিকে লাগছে, অলমোস্ট 12:30 কি 1টা বাজে অলমোস্ট। তার আগে আমি আমার মেয়েকে খাওয়া দাওয়া করাই আমার মেয়েকে আলাদা রুমে শোয়াই দিছি। সে যখন আমার বাসায় থাকতো আমি আমার মেয়েকে আলাদা রুমে শোয়াই দিছি। আমার সাথে ঝগড়া লাগার পরে যখন আমার মেয়েটা কাঁদতেছে, আমি শব্দ পাইছি, মেয়েটা কাঁদতেছে, ভয় পাইছে, ওইটু শব্দ করছে, মা বলে ডাকছে না কি এরকম একটা শব্দ করছে। তখন আমি ওই আমার মেয়ের রুমে চাইতে নিছি। আমি লজ্জিত আজকে আমার এই কথা বলতে হইতেছে যে আমি মা হিসাবে ব্যর্থ দেখে আমি আমার বাচ্চার সাথে এই কাজ করতে পারছি। আমি যখন ওই রুমে চাইতে নিছি, সে আমাকে ওই রুমে চাইতে দেয়নি। সে আমাকে বলছে যে হয় তুই ওই রুমে যাবি, তোরে আমি মাইরে ফেলবো, নাইলে বাচ্চাকে মাইরে ফেলবো, নাইলে কিন্তু তুই আমার সাথে থাকবি। মানে ওই আমার মেয়ে যে কাঁদতেছে, আমি ওই রুমে চাইতে পারবো না। আমি ওই সেদিন রাতে আমার মেয়ের কাছে সে আমাকে যাইতে দেয় নাই। সে আমাকে ডাইনিং রুমে বসায় বসায় সারা রাত সে আমাকে ঝগড়া করছে। এদিক দিয়ে আমি কিন্তু তার বাচ্চার সাথে প্রেগনেন্ট, আমি একটা প্রেগনেন্ট মহিলা। সে সারা রাত বসায় বসায় আমাকে ঝগড়া করছে এবং আমার মেয়ের কাছে আমাকে যাইতে দেয় নাই। আমি যখন দেখলাম যে সে আমার মেয়ের সাথে এইরকম ব্যবহার করছে, সে যখন বাসায় আসে আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারি। আমার মেয়ের বয়স 8 বছর, আমার মেয়ের বয়স 8 বছর এবং তাকে যখন আমি বিয়ে করছি আজকে থেকে 1.5 বছর আগে আমার মেয়ের বয়স 6.5 বা 7 এরকম ছিল। 2022-এর 25 নভেম্বর তার সাথে আমার বিয়ে হয়েছে। তো তার সাথে তখন আরো 1 বছর, আমার মেয়ের 6.5-7 বছর। আমার মেয়ে আসলে আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারবো না, বা আমার মেয়েকে দূরে দূরে রাখতে হবে, তাকে আমার কোলে নিয়ে বসে থাকতে হবে, তাকে আমার ভাত বেড়ে বাইরে খাওয়াই দিতে হবে, তাকে আমার মুখে তুলে খাওয়াই দিতে হবে। আমার মেয়েকে আমি খাওয়াইতে পারবো না, আমার মেয়েকে আমি সময় দিতে পারবো না। সে যখন এই কাজগুলো করছে তখন আমি চিন্তা করছি যে না, তার সাথে আমার ভবিষ্যৎও সেফ না, আমার মেয়ের ভবিষ্যৎও সেফ না। আমি তখনই অলরেডি আমার যখন প্রেগনেন্ট থাকা 6 মাস অবস্থায় আমি তখনই বলছি যে না দেখেন আমি আপনার সাথে থাকবো না। সে আমার গায়ে হাতও তুলছে, সে আমাকে একবার থাপ্পড়ও মারছে। তারপর আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম, এটা যারা জানে। আমি তারপর বাসা থেকে বের হয়ে আমি একবার আমার মামার বাসায় গেছি, একবার আমি তার মায়ের বাসায় গেছিলাম। সে কি এটা না করতে পারবে? আমি তার সাথে না জানাই তার মায়ের বাসায় আমি গেছিলাম। হ্যাঁ, তার মায়ের এইসব কারণে আমি যখন তার মায়ের বাসায় গেছিলাম, সে আমার গায়ে, আমি এগুলো মাফ করে দিছি। সে আমাকে যতবারই বসে হাত পায়ে ধরে ক্ষমা চাইছে, আমি তাকে মাফ করে দিছি। তো এই বছরে এগুলো তো ঝামেলা চলতেছিল। তো এই বছরের জানুয়ারি থেকে আমার সেকেন্ড বেবিটা, তার সাথে আমার যে বাচ্চাটা, এই বাচ্চাটা হয় অক্টোবরের 10 তারিখে। অক্টোবরের 10 গত বছর 2023-এর অক্টোবরের 10 তারিখে হয়। তো আমার বাবুটা যখন হয় তখন আমার মা, মামা, ফ্যামিলি সবাই আমার সাথে কন্ট্যাক্ট করেছে, মেয়েটার বাচ্চা হইতেছে, আমরা যাবো না, এটা তো হইতে পারে না। ও যতই রাগ করে থাকুক, আমার মা, আমার বোন, আমার মামারা জোর করে আমার বাসায় আসে।
তারপরে থেকে হচ্ছে আমার মায়ে আমার মা আমার বোন আমার বাসায় থাকে আমার বাচ্চাটার জন্য, যে 2টা বাচ্চা আমি একা ম্যানেজ করতে পারবো না, আমার বাচ্চাটার জন্য থাকে। আমার মার সাথে আমি একদিন বের হয়েছি, সে আমাকে বাসায় এসে অপমান করছে আমার মায়ের সামনে। আমি তাকে বারবার বুঝাইছি যে দেখেন আমার মা বাসায় আছে, আমার মা শুনেই ফেলবে। পরে আমার মা শুনেই ফেলছে। আমার মায়ের সাথে বের হয়ে আমি রাজলক্ষ্মী থেকে কেনাকাটা, আমরা উত্তরায় থাকি, রাজলক্ষ্মী থেকে কেনাকাটা করার পরে আমরা একটা রেস্টুরেন্টে বসে কাবাব রুটি খাইছি। কেন খাইলাম? সে ফোন দিয়ে বলতেছে যে কোথায়, আমি বলছি যে আমার আম্মুর সাথে বসে একটু কাবাব রুটি খাইতেছি। কেন খাইলা? তোমাকে কি বাসায় খাবার দেই না? তুমি আমাকে না জানায় কেন রেস্টুরেন্টে ঢুকছো? কেন তুমি কাবাব রুটি খাইতেছো? তোমাকে বাসায় ফ্রিজ ভরা মাংস, তুমি কেন বাসায় কাবাব খাবা? আমি যখন বাসায় এসে এগুলো বলতেছে, আমি বললাম যে দেখেন আমার আম্মু শুনে ফেলবে, আপনি প্লিজ এই কাজটা করেন না, আমি সরি, আমি ভুল করছি, আমি এরপর থেকে আপনাকে না জানায় যাবো না রেস্টুরেন্টে। সে চিল্লায় ও চিল্লি করে উঠে। পরে আমার মা যখন বলে যে কি ব্যাপার, কি হয়েছে বাবা, পরে তখন বলতেছে যে আপনার মেয়েরে আমি এত খাওয়াই এত পড়াই, আপনার মেয়ের কেন রেস্টুরেন্টে খাইতে হবে? তখন আমার মা বলে যে দেখো বাবা, এটা কি কোনো কথা? রেস্টুরেন্টে তো সবাই খায়, বাসায় খাবার থাকলে কি মানুষ রেস্টুরেন্টে খায় না? এটা কেমন কথা? সে আমার মাকে এটা নিয়ে অপমান করে। তারপর থেকে আমার মার সাথে আমি বের হইতে পারবো না। হ্যাঁ, এই ঘটনার পর থেকে সে আমাকে মানা করে দেয় যে মা বোনের সাথে বের হইতে পারবা না। আমার মা বোনকে নিয়ে এরপরে আমি 2-1 দিন বের হয়েছি। আমার মা বোনের সাথে তার ইউনুস গুণটা আমাদের সাথে ছিল। আপনারা বলেন যে কোন মেয়ে, হ্যাঁ আপনার ঠিক আছে আমি একা বের হইলে আমি অনেক ছেলেদের সাথে মিশবো, এই জন্য সে আমার পিছনে লোক লাগাই দিছে, কিন্তু আমি তো আমার মা আর বোনকে নিয়ে বের হয়েছি, আমার 2টা বাচ্চা নিয়ে বের হয়েছি। তখন কেন আমার মা কি নিচে নিয়ে আমার কোনো ছেলের সাথে দেখা করাবে, একটা ম্যারিড মেয়েকে নিয়ে? তখনও সে আমাদের পিছনে লোক লাগাই দিছে। হ্যাঁ, তখন যখন এগুলা করলো তখন আমি বললাম যে না, এইভাবে আর সম্ভব না। আমি তাকে বললাম যে দেখেন এইভাবে আর সম্ভব না, আমি আপনার সাথে এইভাবে আর সংসার করতে পারবো না। এটা হচ্ছে এই বছরের জানুয়ারি থেকে এই ঝগড়াটা তার সাথে আমার লাগলো। আমার বাচ্চা এই জানুয়ারি থেকে ঝগড়া আসে যায় ঝগড়াটির মধ্যে আমি তাকে যখন রোজা আসলো, রোজা তো শুরু হয়েছে মার্চ মাস থেকে, তো রোজার মধ্যে আমি তাকে টোটালি মানা করে দিলাম যে দেখেন আমরা বিয়ের পরে আলাদা বাসায় উঠছিলাম, দেখেন আমি এই বাসায় আর থাকবো না, আমি আমার মার বাসায় চলে যাইতেছি আমার বাচ্চাদের নিয়ে, আর আপনার সাথে আমি আর কোনো সংসার করবো না। এইভাবে যেভাবে আপনি আমাকে রেস্ট্রিকশনে নজরবন্দি করে রাখছেন, এই নজরবন্দি অবস্থায় আমি সংসার করবো না। আপনারা তো এখন আপনারা বলতেছেন যে আপনাকে মারার মেইন কারণটা কি? আমাকে মারার মেইন কারণটা ছিল আমি তাকে ডিভোর্স দিতে চাইছি। হ্যাঁ, তা আমি অনেক খারাপ, আমি অনেক ছেলেদের সাথে মিশি টিশি, তো আমাকে ছেড়ে দিত। সে আমাকে বসে সে লাইভে এসে বললো যে আমি তাকে রেখে পরকিয়া করছি। তার কাছে যদি কোনো প্রমাণ থাকে যে আমি তাকে রেখে জীবনে কোনোদিন একটা ছেলের সাথে কথাও বলছি, সে প্রমাণ করুক। আমার ফেসবুকে থাকা আমার 10,000 ফলোয়ার ছিল ফেসবুকে, আমার ফেসবুকে 4,500-এর মতো ফ্রেন্ড ছিল, এবং এই ফ্রেন্ডের মাঝখানে 2,000 থেকে 2,500 মেয়ে ছিল, এবং বাকিগুলো সব ছেলে ছিল। সত্যি কথা আমি আপনাদেরকে বলতেছি, সব ছেলে মানুষ ছিল, প্রচুর ছেলে মানুষ আমার ফ্রেন্ড লিস্টে ছিল। তো সে জেনে শুনে কেন এইরকম, সে আমাকে ফেসবুকে বিয়ের আগে দেখে নাই যে তোমার ফেসবুক ভরা ছেলে মানুষ, তুমি এত ছেলেদের সাথে মিশছো, বা তোমার আমি তাকে বিয়ের আগেও বলছি দেখেন আমার 2-4টা ছেলে ফ্রেন্ড আছে, এদের সাথে আমার মাঝে মাঝে হাই হ্যালো হয়, এটা কোনো পাপের কিছু না, এটা কি কোনো ভুল? আপনার কাছে যদি পাপ মনে হইতো আপনি আমাকে বিয়ে করলেন কেন? সে আমাকে বলছে যে সে আমাকে নাকি পরকিয়া করতে ধরছে, তার কাছে যদি কোনো প্রমাণ থাকে। সে তাকে বিয়ে করার পরে সে প্রথমে বলছে যে ফেসবুক থেকে ছেলে মানুষ, সে আস্তে আস্তে আমাকে চাপাইছে। প্রথমে বলছে যে ফেসবুক ভরা ছেলে মানুষ, আমার বউকে ছেলে মানুষ দেখবে, এটা আমি চাই না। আমি তার কথা মতো আমি সব ছেলে মানুষ ডিলিট করে দিছি। আমার ফেসবুকে থাকা হাজার হাজার ছেলে মানুষ, আমার কলেজের ফ্রেন্ড, আমার স্কুলের না সরি আমি স্কুল ছিলাম সরি আমি আমার কলেজে, আমি যখন আমি একসাথে কম্বাইন্ড কলেজে পড়ছি, আমার কলেজের ফ্রেন্ডরা আমার সাথে এক ছিল। আমার ফ্রেন্ডরা আপনারা যারা বলছেন আমি মিথ্যা কথা বলতেছি, আমার কলেজের ফ্রেন্ডরা হচ্ছে আপনাদেরকে বলতে পারবে যে আমি আমার বিয়ের পরে তাদের সবাইকে আনফ্রেন্ড করে দিছি। এমনকি কয়েকটা ছেলে আমাকে, আমার কয়েকটা ফ্রেন্ড, আমার কলেজের ফ্রেন্ড আমাকে নক করছে যে কি ব্যাপার তুমি আনফ্রেন্ড করে দিলা কেন, তোমার কি হয়েছে? আমি বলছি দেখো আমি বিয়ে শাদী করছি, আমার হাজবেন্ড পছন্দ করে না, এই জন্য আমি আনফ্রেন্ড করে দিছি। হ্যাঁ, আমি এই টাইপের ওবেড ওয়াইফ আমি তার ছিলাম। সে বলতেছে যে সে পরকিয়া করছে দেখা ধরছে, আমি তো আমার ফেসবুকের ছেলেগুলা পর্যন্ত আমি ডিলিট করে দিছি তার কথায়। আর পরকিয়া করছে, আমি তাকে ভালোবেসে বিয়ে করছিলাম। সে আমাকে বলছিল তার সাথে যখন আমার তার শোরুমে বিয়ে দেখা হইলো, সে একটা শোরুমের মালিক, সে আমাকে সাথে ভদ্রতা করে কথা বলে, সে নামাজ পড়ে, হাজি মানুষ, তার এইসব দেখে শুনে আমি তার উপরে পড়ছিলাম। হ্যাঁ, তো সে বললো যে পরকিয়ার কারণে আমাকে নাকি মাইরা ফেলানো উচিত ছিল। এটার কথা আমি তাকে বলবো যে পরকিয়া যখন আমাকে ধরছেন, আমার মা বোনকে জানাইলেন না কেন, আমার মা বাবাকে, আমার মামাকে জানাইলেন না কেন যে আপনার মেয়ে পরকিয়া করতেছে? সে কাউকে কিছু জানায় নাই। আমার এইসব বনিবনা না হওয়ার কারণে তার এইসব মারধর আচার আচরণ, তার সামনে আমি কোনো কথা বলতে পারতাম না। কিছু বললেই সে বাসার মধ্যে ভাঙচুর শুরু করে দিত। হ্যাঁ, বাসার মধ্যে ভাঙচুর। আমি যখন এইসব থেকে অতিষ্ঠ হয়ে পরে যখন দেখলাম যে আমার মার সাথে আমি বাসা থেকে বের হইতে পারবো না,
এতটুকু নজরবন্দি আমি হয়ে গেছি, এই লাইফে তো আমি থাকতে পারবো না। পরে যখন আমি ফাইনালি তাকে ডিসিশন নিলাম যে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, সে যখন ফাইনালি বুঝতে পারছে যে মেরে এবার হচ্ছে ফাইনালি সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, হ্যাঁ এবার ফাইনালি সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এবার ওকে আটকাইতে পারবো না, তখন সে কি করলো, এই পুরা রমজান মাসে, এই বছরের যে রোজার মাস, মার্চ থেকে এপ্রিল, পুরা রোজার মাসে তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। তারপরে হচ্ছে এপ্রিলের 10 তারিখে, এটাই হচ্ছে কারণ, সরি আমি এক কথা থেকে আরেক কথা চলে গেলাম, এটাই হচ্ছে কারণ আমি তাকে বলছি যে তাকে ডিভোর্স দিয়ে দাও। তো আমার কাছে কি তার কাছে কি আমার ডিভোর্স চাওয়াটা এত বড় ভুল ছিল? আমি খারাপ মেয়ে, ঠিক আছে আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতেন, কেন ছাড়লেন না? আমাকে কেন খুন করতে গেলেন? এটার প্রশ্ন আপনি দেন, এটার উত্তর আপনি দেন। এপ্রিলের 10 তারিখে সে যখন দেখলো যে আমি তার সাথে যোগাযোগ করতেছি না, এপ্রিলের 10 তারিখে সে আমার দুপুর 1টা থেকে 1:30টার দিকে জোহরের আজান দেওয়ার পরে আমি আমার রুমে নামাজ পড়তেছিলাম, এই অবস্থায় সে রুমে ঢুকে, এবং সে একা না, সে 3টা গুন্ডা সাথে নিয়ে রুমে ঢুকে। আপনারা তো জানলেন যে আমাকে কেন ফোন করতে চাইছে, এটার কারণ তো আমি বলে দিলাম, আমি তাকে ডিভোর্স দিতে চাইছি। তো এখন আপনারা বলেন, যারা বলতেছেন যে আমার কোনো ঘাপলা আছে, আমার ঘাপলার জন্য হচ্ছে সে আমাকে খুন করতে চাইছে, তো আমি তাকে ডিভোর্স দিতে চাইছি, আমি খারাপে আমাকে ডিভোর্স দিয়ে আমার কাছ থেকে সরে যেত, আমাকে খুন করার কি দরকার ছিল? আমার চেহারা নষ্ট করার কি দরকার ছিল? আজকে যদি আমার জায়গায় আপনার মা বসে থাকতো, আপনার বোন বসে থাকতো, আপনার মেয়ে বসে থাকতো, আপনার কি মনে হইতো যে কাউকে ডিভোর্স দিতে হইলে তার চেহারা কেটে দেওয়াটা ঠিক? আপনাদের মনে হইতো? এই যে আমার যে চেহারার যে এই দাগটা, আমি এই পর্যন্ত 2টা প্লাস্টিক সার্জন দেখাইছি, যে এটা বাংলাদেশে এই চেহারার দাগের জন্য অ্যাডভান্সড কোনো ট্রিটমেন্ট বাংলাদেশে নাই। হ্যাঁ, এটার জন্য এখন দেশের বাইরে যাওয়া দরকার, অনেক টাকা দরকার, যে টাকা আমার কাছে নাই। সে যে বলতেছে যে আমি আমার 10টা হাজবেন্ডের কাছ থেকে 20 কোটি টাকা নিয়ে আসছি, আমার কাছে যদি 20 কোটি আর 10 কোটি আর 10 লাখ 50 লাখ টাকা থাকতো, আমি এতদিনে বিদেশে যেয়ে বসে আমার চেহারা ট্রিটমেন্ট নিতাম। আমি আমার বাচ্চার দুধ খাওয়াইতে পারতেছি না, আমি আমার গহনা বিক্রি করে আমার বাচ্চার দুধ খাওয়াইতেছি। আল্লাহর দোহাই লাগে, যারা আপনারা বলতেছেন যে একটা মেয়ে মানুষকে আপনারা খারাপ কথা বলতেছেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে একটা মেয়ে কতটুকু কষ্টে পড়লে নিজের গহনা বিক্রি করে নিজের বাচ্চাকে দুধ খাওয়ায়। আমার বাচ্চাটার 10 বছর বয়স, আমার গহনা বিক্রি করে আমি আমার বাচ্চার দুধ খাওয়াইতেছি। সেই এপ্রিলের 10 তারিখে আমার বাসায় ঢুকে আমি আমার রুমে নামাজ পড়তেছিলাম, আমার মা আমার বোন বাসায় ছিল, আমার বড় মেয়ে ছিল, আমার বাসায় আমার কাজের বুয়া ছিল, ভিডিওতে আপনারা দেখতে পাবেন, বাসায় কাজের বুয়া ছিল। কি হয়েছে? রাখো। বাসায় হচ্ছে কাজের বুয়া ছিল, সে আমার মা বোনকে আগে আটকায়, বাসায় সে সাথে 3টা লোক নিয়ে আসছে, ইউনুস, সালামের এবং অজ্ঞাত একজন লোক, 3টা লোক বাসায় রেখে আমার মা বোনকে, কাজের বুয়াকে আটকায় রেখে সে আমার রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে। সে তার হাতের মধ্যে কিছু একটা চেনের মতো লোহার কিছু একটা পেঁচায় আসছিল। আমাকে যে সে কি জাহান্নামের দিন দেখাইছে এটা আপনারা বিলিভও করতে পারবেন না। আপনারা বসে বসে খারাপ কথা বলতে পারবেন, বাট আমাকে যে সে কি জাহান্নাম দেখাইছে এটা আপনারা বিলিভ করতে পারবেন না। আমার এই ছবিগুলো, সে হাতের মধ্যে একটা চেন পেঁচায় আসছিল, সে আগে আমাকে ঘুষি মারার পরে মনে হয় আমার মাথাটা কেটে গেছিল, ঘুষি মারে, আমাকে থাপ্পড় মারে, তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ড্রেসিং টেবিলের সামনে ধরে, আমি নামাজের হিজাব পরা অবস্থায় ছিলাম, আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা, সে একটা ছুরি নিয়ে আসছে, ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে। এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কোনো সেন্স ছিল না। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমার জাস্ট মনে হইলো যে আমার মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে, একটা ভূমিকম্প হইলে বা কিছু হইলে বা অনেক কিছু, যে আমার উপরে অনেক কিছু ধসে পড়ছে। আমি জাস্ট, আমার কাছে মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়ছে, হ্যাঁ কিছু একটা ধসে পড়ছে। সে যখন আমার ড্রেসিং টেবিলে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে ড্রেসিং টেবিলের হেভি আয়না দেওয়া কাঠের একটা মিররের কাঠের একটা হচ্ছে ভারী একটা টুল ছিল, বসার টুল। ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে, তখন আমার এই নাক, মুখ, চোয়াল এগুলো সব ভেঙে গেছে। আমার নাকের কোনো হাড্ডি ছিল না, চোয়াল ভেঙে গেছিল। তারপরে এই যে আমার চোখে সে যখন এই পাশে কাটছে, আমি অলরেডি 3টা চোখের ডক্টর দেখাইছি, আমার যখন সে এই পাশে কাটছে, আমার চোখের নার্ভ কেটে গেছে। এবং আপনারা দেখতে পারবেন যে আমার একটা চোখ ছোট হয়ে গেছে, আমার একটা চোখ বড় হয়ে গেছে। আমার এই চোখের নার্ভ কাটার কারণে আমার চোখ একটা বড় হয়ে গেছে, এই পাশের চোখ বড় হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এই চোখ আমার লাগে না। সে আমাকে এইভাবে মেরে, আমার মা যখন ভিতরে দেখে যে কি ব্যাপার, 3টা মানুষ আমাদেরকে আটকায় রাখছে, কি করতেছো তোমরা বাসার মধ্যে, আমার মা বলে, কাছের বুয়াকে বলে যে দেখো তুমি নিচে যায় মানুষজনকে ডাকো, কি সমস্যা, দরজা খোলো।
তখন হচ্ছে তারা বাসা থেকে বের হয়ে যায়। এবং আপনারা যে দেখছেন যে আমার বারান্দা ভরা রক্ত, সে যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আমি ওই কিভাবে আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে আমি বলতে পারবো না। তখন আমি আমার এই কাটা চেহারা নিয়ে বারান্দায় যাই মানুষজন ডাকতে যে আমাকে খুন করে ফেলতেছে, আপনারা আমাকে বাঁচান। এটা আমার পুরো এলাকার মানুষ আমাকে দেখছে, আমি যাইয়া ডাকি যে আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতেছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি আমাকে বাঁচান। আমি যে কিভাবে এই কথাটা বলছি আমি জানি না। পরে যখন আমি আমার মুখে হাত দিলাম, আমি হাত দিয়ে দেখি যে আমার মুখের গাল খোলা, তখন আমি বুঝলাম যে আমার মুখে কিছু একটা হয়েছে, আমি জানি না যে আমার মুখ কাটা। এই কথা হওয়ার পরে হচ্ছে তারপরে এলাকার মানুষজন আসে, সে বাসা থেকে বের হয়ে দৌড়ায় পালায় চলে যায়। এলাকার মানুষজন আইসা হসপিটালে নিয়ে যায় এবং আমি 20 দিন হসপিটালে ছিলাম। প্রথম যেদিন এপ্রিলের 10 তারিখে সারাদিন আমি অ্যাম্বুলেন্সে ছিলাম। আপনারা যারা বলতেছেন যে আমার প্রাপ্য শাস্তি, হ্যাঁ আমার প্রাপ্য শাস্তি আপনারা বলতে পারেন। আমি আমার হাজবেন্ডকে রেখে আইসা আমি একটা বাচ্চা নিয়ে তাকে বিশ্বাস করে বিয়ে করছি, হ্যাঁ এটা শাস্তি আপনারা বলতে পারেন। আমার শাস্তি আমি যথাযথভাবে পাইছি, শতগুণ বেশি ভাবে আমি আমার শাস্তি পাইছি। সে যখন 1:30টার দিকে আমাকে মারছে, দুপুর 1:30 থেকে রাতের 9টা পর্যন্ত এই ঢাকা শহরের অ্যাম্বুলেন্স আমি ঘুরছি। যেহেতু এপ্রিলের 10 তারিখ, এপ্রিলের 11 তারিখে রোজার ঈদ হয়েছে, আপনারা জানেন। রোজার ঈদের আগের দিন ঢাকা শহরে কোনো হসপিটালে কোনো ডক্টর ছিল না। প্রথমে আমাকে উত্তর আধুনিক মেডিকেল হসপিটালে নিয়ে যায়, কোনো ডক্টর নাই। তারা আমাকে জাস্ট এখানে যখন দেখে যে আমার এটা ফাঁক হয়ে গেছে, ব্লাড পড়তেছে, তখন আমার এখানে তারা, আপনারা যে সেকেন্ড ছবিটা দেখতে পারবেন, এখানে সাদা গজ পেঁচানো, তারা জাস্ট আমার মুখটা এরকম, গালটা এরকম ধরে জাস্ট এখানে গজটা পেঁচায় দেয়। তারা বলে যে দেখেন এইটার উত্তর আধুনিক মেডিকেল হসপিটালে আমাদের এটার কোনো ডক্টর নাই, আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান। পরে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল, পুলিশ কেস। ঢাকা মেডিকেলে বলতেছে যে এটার জন্য যে ডক্টর লাগবে আমাদের কাছে কোনো ডক্টর নাই। রোজার ঈদের আগের দিন সে আমাকে কতটুকু প্ল্যান করে মারছে। রোজার ঈদের আগের দিন কোথাও কোনো ডক্টর নাই। রোজার ঈদের আগের দিন ঢাকা মেডিকেল হসপিটাল থেকে ফেরত দিতে আমি কিন্তু অ্যাম্বুলেন্স, আমার নাক দিয়ে রক্ত পড়তেছে, আমার গাল দিয়ে রক্ত পড়তেছে, আমার পুরা শরীর ভিজা। ঢাকা মেডিকেল হসপিটাল থেকে আমাকে ফেরত দিয়ে দিল। আমি কিন্তু অ্যাম্বুলেন্সে, আমাকে খালি অ্যাম্বুলেন্সে উঠাইতেছে আর নামাইতেছে, কোনো হসপিটালে কোনো ডক্টর নেই। ঢাকা মেডিকেল থেকে তারপরে আমি গেলাম মিরপুর 14 নম্বরে যে ডেন্টাল একটা হসপিটাল আছে, সরকারি হসপিটালটার নাম আমার মনে পড়তেছে না, ওই হসপিটালে গেলাম। কারণ আমার হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন লাগবে, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন নাই। সেখানে মিরপুর 14 হসপিটালে বলতেছে যে আমাদের কাছে এই ডক্টর এখন নাই, আপনারা অন্য কোনো হসপিটালে নিয়ে যান। তারপরে মেবি আমাকে স্কয়ার হসপিটালে বা সমরিতে, এই দুইটার একটার মধ্যে আমাকে নিয়ে যেতে চাইছে। ওরা বলতেছে যে এই ম্যাক্সিলোফেশিয়াল আমাদের কাছে নাই। আমি দুপুর 1:30 থেকে রাতের 9টা পর্যন্ত আমার ব্লিডিং হয়েছে। আমি সারাদিন হচ্ছে আমি অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলাম, সারাদিন আমার ব্লিডিং হচ্ছে। রাতে 9টা বাজে ধানমন্ডির হেলথ অ্যান্ড হোপ হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হইলো। তখন সেখানে দেখলো যে একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছে। নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে রাতে 9টা থেকে 12:30 পর্যন্ত আমার এই সেলাই করতে লাগছে। 3.5 ঘন্টার সার্জারি আমার হয়েছে। সেকেন্ড সার্জারি যখন বললো, ডক্টর বললো যে আপনার নাকের মধ্যে কোনো হাড্ডি নাই, আপনার মুখের মধ্যে হাড্ডি সব ঝুড়া হয়ে গেছে, এগুলোর জন্য আপনার মুখে প্লেট বসাইতে হবে, 10 ঘন্টার সার্জারি করতে হবে। এপ্রিলের 16 তারিখে আমার যে সার্জারি হয়েছে, আমার সেখানে 10.5 ঘন্টার আমার সার্জারি হয়েছে। আমার এত বড় শাস্তি, আমি যতই খারাপ হই না কেন, আপনারা যারা বলতেছেন যে এই মেয়ে শাস্তি হওয়া দরকার, আপনাদের যদি মনে হয় যে এত বড় শাস্তি আমার প্রাপ্য ছিল, আমার কিছুই বলার নাই, আমার এখানে আর কিছুই বলার নাই। আচ্ছা, আমি কাবিন নিয়ে ব্যবসা করছি, আমি কাবিন নিয়ে টাকা, সে যদি দেখাইতে পারে যে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে, আমার এক্স হাজবেন্ডের কাছ থেকে আমি কাবিনের টাকা নিছি বা কাবিনের স্বর্ণ গহনা নিছি, সে বলছে যে দেখাইতে পারবে, সে দেখা। আচ্ছা, তো এই গেল আমার হসপিটালের কাহিনী। তারপরে কেন আমাকে মারতে চাইছে আমি বললাম, আমি তাকে ডিভোর্স করতে চাইছিলাম, এই জন্য সে আমাকে খুন করছে। আমি যাতে আমার এই সুন্দর চেহারা না নিয়ে আমি বাসার বাইরে না বের হইতে পারি, এই জন্য সে আমার সুন্দর চেহারা নষ্ট করছে। আমার সুন্দর চেহারা নিয়ে যেন আমি কোনো কাজকর্ম না করতে পারি, আমি আবারও লাইফ করতে না পারি, বা এই সুন্দর চেহারা নিয়ে আমি আবারও কোনো ছেলে মানুষের কাছে না চাইতে পারি, এই জন্য সে আমার চেহারা নষ্ট করছে। এই জন্যই সে আমার চেহারা নষ্ট করছে, এটা ছিল কারণ। আপনাদেরকে বললাম আমি হসপিটালে ছিলাম, 20 দিন হসপিটালে ছিলাম। 20 দিনে আমার 10 কেজি ওয়েট কমে গেছে, কারণ 20 দিন আমি স্যালাইনের উপরে ছিলাম। আমার মুখ সেলাই করা ছিল, আমার দাঁত সেলাই করা ছিল, আমার মুখ সেলাই করা ছিল, আমার নাক দিয়ে লাস্টের 5 দিন আমাকে খাবার দিছে। তো এই কাহিনী আপনাদেরকে বললাম। আচ্ছা, যারা আমাকে গালি দিতেছেন, গালি দেন। আপনার ভবিষ্যতে আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে এই কাজ হইলে আপনার মেয়েকে, আপনার বোনকেও গালি দিয়েন, যা তোর কারণেই তোর মুখ কেটে দিছে।
আমার আর কিছু বলার নাই আসলে, আমি আর কি বলবো বুঝতে পারতেছি না। কমেন্ট ইগনোর করবো, ঠিক আছে কমেন্ট ইগনোর করলাম। যারা যারা আমাকে খারাপ কথা বলতেছেন বলেন, আমার আর কিছুই বলার নাই। এত আজকালকার যুগে এসেও যদি মানুষের মনে হয় যে একটা মেয়ে ডিভোর্স চাইলে একটা মেয়েকে এত বড় শাস্তি দেওয়া জাস্টিফাইড, আপনারা সেই কাজ, সেটাই আপনার ওই কাজের উপরেই আপনারা থাকেন। আমি আসলে কথা বলতে পারতেছি না, আর আমি এখন বিদায় নিতেছি। যারা যারা লাইভের সাথে ছিলেন, আমার মনে হয় আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি। আর যাদের এখনো মনে হচ্ছে আমাকে খারাপ কথা বলবেন, বলতে থাকেন, কোনো সমস্যা নেই।